তো আজকের ক্লাস ছিল হচ্ছে ক্লাস 5। এটা হচ্ছে আমাদের গতদিন আলোচনার কথা ছিল, বাট গতদিন আলোচনা করতে পারিনি সময়ের অভাবে। এটা ছিল গোল অ্যাট ক্যাম্পেইন স্ট্রাকচার, অ্যাড নেটওয়ার্ক, অ্যাড শিডিউল আর লোকেশন টার্গেটিং, এই কথাগুলো করে। আচ্ছা, অ্যাকাউন্ট স্ট্রাকচার জিনিসটা কি? আমি যতটুকু ধারণা পাইছি যে গুগল অ্যাড অ্যাকাউন্ট স্ট্রাকচার, আমার ভুল ত্রুটি হলো অবশ্যই ধরিয়ে দিবেন, আমিও এই লাইনে নতুন, গুগল অ্যাড এর লাইনে। আচ্ছা, এই যে দেখেন, এখানে আমরা একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট স্ট্রাকচার ওপেন করছি। আচ্ছা, আর একটা নিউজ দেই, আমি আরেকটা টুলস ডেভেলপ করতেছি। এটা এখনো টেস্টিং পারপোসে আছে, যারা গুগল অ্যাড নিয়ে কাজ করে তাদের জন্য। সেটা হচ্ছে কিওয়ার্ড স্কোপ এআই। এটা হচ্ছে আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে, যদি এখানে আমি সার্চ করি লকস্মিথ ইন ইউএসএ, ও এই কিওয়ার্ডটার উপরে মান্থলি সার্চ দেখাবে, উইকলি সার্চ দেখাবে, ডেইলি সার্চ দেখাবে, এটার সিপিসি কত, এভারেজ সিপিসি, এটা সিটিআর কত, আর এটা কত ট্রেন্ডে আছে। পাশাপাশি এই কিওয়ার্ডটার জন্য রিলেভেন্ট এক্সাক্ট ম্যাচ কি কি কিওয়ার্ড আছে, ফ্রেজ ম্যাচ কি কি আছে, লং টেল কি কি আছে, আর এগুলো একটা অপরচুনিটি স্কোর কত, এই কিওয়ার্ডটার উপরে কতজন অ্যাড দিচ্ছে বর্তমানে, টপ অ্যাডভার্টাইজার কারা আছে, এদের এভারেজ সিপিসি কত, এদের অ্যাড ডেন্সিটি কত, আর এদের মার্কেট ডিফিকাল্টি কত। এই টুলসটা আমি ডেভেলপ করতেছি, অ্যান্ড এটা অতি শীঘ্রই আপনার সাথে শেয়ার করবো। আমি মনে করি এটা যারা গুগল অ্যাড নিয়ে কাজ করে তাদের জন্য একটা সুপার ইফেক্টিভ টুলস হবে, কারণ এই টুলস গুলা মোস্ট অফ কেসেস পেইড ভার্সন হয়। হ্যাঁ, রকিব ভাই বলেন। আহ আচ্ছা আমির ভাই, আমি একটা প্রস্তাব রাখতে চাচ্ছিলাম। প্রস্তাবটা কি রাখতে পারি কি একটু? বলেন। আচ্ছা, আমরা তো এখানে সবাই মানে লার্নিং পিরিয়ডে আছি বলা চলে, যদিও পারি তাও লার্নিং। হ্যাঁ, এখন কথা হলো, আমরা যদি কেউ সবাই একটা প্রিফারেন্স নেই এরকম ভাবে যে আমাদের ডেইলি যে কেউ এনি একজন, মানে 24 জন আমরা আছি, 24 জনের যে কোনো কাউকে আমরা প্রেজেন্টেশন দেব। মানে উনি ওই দিন ওই টপিকের উপর একটা করে প্রেজেন্টেশন করবে। মানে ওই দিন উনি শুধু ক্লাস নেবে। আপনি যেমন ডেইলি নেন, আপনার প্রতিদিন নেওয়ার দরকার নেই। তাহলে কি হবে, দেখা যায় কি আমাদের সবার মধ্যে যে জড়তা আছে, ভয়ভীতি আছে, একটা যে ভয় কাজ করে অলওয়েজ, কিন্তু দেখা যায় কি 10 জনের সাথে কথা বলতে আমরা কেউ পাই এই না। হ্যাঁ, এই এই- এই প্ল্যানিংটাতেই আমরা অটল আছি। শুরুটা আমি করতেছি, এরপর আমি সবাইকে দেখাইতে বলবো, যেহেতু আগে ভালো। আমাদের কোনো দেখানোর মতো টপিক ছিল না, ওইটাতেই আমরা অটল আছি এখনো। আচ্ছা, আর একটা বিষয় হলো কি, আর আমাদের যে আমরা যে ক্লাসগুলো যে আমরা আপনাদের হোমওয়ার্ক গ্রুপে সাবমিট করি, এইটা আমি চাচ্ছিলাম যে আমরা সবাই একটা করে লুম ভিডিও বানাবো এবং আমরা কিভাবে হোমওয়ার্কটা তৈরি করতেছি এবং এটা কন্টেন্ট আকারে একটা পাবলিশ করে দেব। তাহলে সবার এই কাজটা কি হবে, আমার মতে এটা সবচেয়ে বেশি দিন মস্তিষ্কে থাকবে। যদি সবাই যে সম্মত হয় করতে পারি আমরা এরকম একটু এদিক। আচ্ছা, এই বিষয়ে আমি একটা কথা বলি, যদিও এগুলো নিয়ে আমাদের ফার্স্ট ক্লাসে আলোচনা হয়েছে, তাই এখন আলোচনা করার সময় ওয়েস্ট করবো না। তারপর যদি বলি যে অলরেডি হোমওয়ার্কই জমা দিচ্ছে না কেউ ঠিকঠাক মতো, যার কারণে হ্যাঁ, হোমওয়ার্কটা আপনি কিভাবে দিবেন এটা আপনার জন্য অপশনাল করে দেওয়া হয়েছে। আপনি যদি লুম ভিডিও করে দিতে পারেন আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। আপনি যদি ওর থেকেও বেশি অ্যাডভান্স ওয়েতে একটা ওয়েবসাইট মেক করে ওইভাবে দিতে পারেন, তাও কোনো বাধা নাই। এখন জি ফার্স্টে যদি সবাইকে দিক নির্দেশনা দিয়ে দিই ভাই যে লুম ভিডিওই দিতে হবে, তাহলে দেখা যাচ্ছে দিন শেষে আপনিই দিবেন আর কেউ দিবে না। জি ভাই, আমরা বুঝতে আস্তে পারছি। আস্তে প্রোগ্রেস করবো, যেহেতু মাত্র ক্লাস 5 লেভেলে আছি, এখনো আরো 25-30টা ক্লাস বাকি আছে আমাদের। আমিনুল ভাই, আমার কথা শোনা যায়? বলেন ভাই। সাদেক ভাই। হ্যালো। হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে শোনা ভাই। যাচ্ছে ভাই। মানে ওই যে ভাই কোশ্চেনটা করছে, ওই ভাই পক্ষে বলতেছি আর কি, যে আপনি যে বলতেছেন যে সবাই আলাদা করে ক্লাস নেওয়ার জন্য, ওটা ঠিক আছে, আপনার ভয় দূর হবে। কিন্তু ভাই, জোর করে তো ভালোবাসা আদায় করা যায় না, বুঝছেন? তা আপনার যদি ইচ্ছা থাকে সুন্দরভাবে, যদি আপনার ইচ্ছা থাকে ভয় তৈরি দূর করবেন, আপনি নিজে লুম ভিডিও করবেন, নিজে নিজে মিররের সাথে কথা বলবেন। আপনার ভয়টা আপনার ভিতর থেকে দূর করতে হবে। আপনাকে তার একজন ঠেলে নিয়ে যেতে পারবে না, বুঝছেন? এই কারণেই বলা, হয়তোবা আপনি মাইন্ড করতে পারেন, কিন্তু এটাই আসলে সত্যি কথা। না ভাই, মাইন্ড করবে কি কি যে বলে, অসুবিধা নেই। আমিও বাসায় আসছি তো, এই 3-4 দিন থেকে একটু বাসায় আসছি, তাই আমি হোমওয়ার্ক জমা দিতে পারিনি। মেবি 1 তারিখ থেকে জমা দেবো ইনশাল্লাহ। শুনেন ভাই, আমি আছে না আরো কয়েকজনের সাথে গ্রুপ নিয়ে করতে চাইছি, কিন্তু হয় না।
ওই দেখা গেল যে দিন শেষে আমি মানে থাকি না, মোটিভেশন থাকে না, এই কারণে একা চলা স্টার্ট করছি। এখন কেউ আসলে হইলো, না আসলেও হইলো। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি ভাই স্টার্ট করেন আপনি। আল্লাহর রহমতে। আচ্ছা, তাহলে আমাদের টপিক ছিল, সরি আমি তো এক্সটেনশনটা আপনাদেরকে দেখেন, আমার স্ক্রিন শেয়ার করা ছিল না, আমি এটা ভুলে গেছিলাম। সো আপনাদের জন্য আমি একটা এক্সটেনশন বা টুলস ডেভেলপ করতেছি, এটা এখনো ডেভেলপমেন্ট মোডে আছে। সেটা হচ্ছে আপনি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, ও এই কিওয়ার্ডটার উপরে মান্থলি সার্চ দেখাবে, উইকলি সার্চ, ডেইলি সার্চ, সিপিসি দেখাবে, এটা কম্পিটিশন কেমন আছে সেটা দেখাবে, এটা এস্টিমেটেড সিটিআর দেখাবে, এটা ট্রেন্ড কেমন আছে এটা দেখাবে। পাশাপাশি এই কিওয়ার্ডের উপরে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কি কি আছে, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড কি কি আছে, লং টেল কিওয়ার্ড কি কি আছে সব দেখাবে। ইভেন প্রত্যেকটা কিওয়ার্ডের ভলিউম, সিপিসি, কম্পিটিশন শো করবে, যেটা আমরা কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে ঘন্টা পর ঘন্টা রিসার্চ করতাম। প্রত্যেকটা কিওয়ার্ডের অপরচুনিটি স্কোর, এই কিওয়ার্ডের উপর কতজন মানুষ অ্যাড চালাচ্ছে, টপ অ্যাডভার্টাইজার কারা, এবং তাদের অ্যাভারেজ সিপিসি কত, তাদের অ্যাড ডেন্সিটি কত, তাদের মার্কেট ডিফিকাল্টি কত, এই সবকিছু দেখাবে এই টুলসটা। এটা এখনো ডেভেলপমেন্টের আন্ডারে আছে, কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। সো আমাদের টপিক ছিল হচ্ছে অ্যাকাউন্ট স্ট্রাকচার। তো অ্যাকাউন্ট স্ট্রাকচারটা কি? অ্যাকাউন্ট স্ট্রাকচার বলতে বোঝায় যেমন আপনি, আমি, আমরা রক্ত মাংসের তৈরি, আমাদের যে স্ট্রাকচারটা বিল্ড হয়েছে একটা কঙ্কালের উপর, এটা সুন্দর মতো বিল্ড করা হয়েছে বিধায় আপনি আমি দেখতে সুন্দর। এটা যদি অসুন্দর মতো হইতো, হাত যদি মাথার উপরে থাকতো, পা যদি পিঠে থাকতো, তাহলে কেমন দেখা যেত? সো এমনটা হয়, যেমন একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে হাত পা বাঁকাতে রাখা হয়ে যায়, তখন জিনিসটা দেখতে কেমন হয়? সো আপনি যখন একটা গুগল অ্যাডকে ওইভাবে অ্যাক্সিডেন্টলি সেট আপ করবেন, ও দেখতেও ঠিক ওরকম হবে, রেজাল্ট আপনাকে অমনই দিবে। যে অনেক সময় আমরা কি করি, যে থাকে একটা অ্যাকাউন্ট, তার আন্ডারে থাকে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ আন্ডারে অ্যাড কিওয়ার্ড। এটা তো মনে হয় ফেসবুকেরটা শো করতেছে, এইটা কি শেষ? আচ্ছা, হ্যাঁ, না এটাও তো না। আচ্ছা, এটা এনসিসি অ্যাকাউন্টের। আমি কিছু স্লাইড বানাইছিলাম, বাট আমার হচ্ছে চ্যাট জিপিটি কাজ করতেছে না, পরে সাদেক ভাইকে বললাম। ভাই চ্যাট জিপিটি কিন্তু ডিরেক্টলি স্লাইড দেয় না, বুঝছেন? সে আগে ইমেজ গুলো জেনারেট করবে, ও তারপরে ওকে মানে ওকে আমার তো ভাই কমান্ড দেবে। প্রিমিয়ামটা নিও নাই, ও করে না, ও খুব প্যারা দিছে আজকে আমাকে, প্রিমিয়ামটা আজকে নিয়ে নিবো ভাবছি। ও আচ্ছা, প্রিমিয়ামটা ছাড়া হয় না আবার, ফাইভ হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট এটা ফাইভ নোটিস লাগে। করছি। সো ফার্স্টে অ্যাকাউন্টে আমিনুর ভাই, সার্চে একটু চেঞ্জ করার প্রয়োজন। ওখানে অ্যাকাউন্ট স্ট্রাকচার না, ওখানে ক্যাম্পেইন স্ট্রাকচার দেন ক্যাম্পেইন, তাহলে। ক্যাম্পেইন স্ট্রাকচার, ওই ঘুরে ফিরে তো একই জিনিস। আচ্ছা, আমি এক কাজ করি, আমার চ্যাট জিপিটি থেকে আমি কিছু বানাইছিলাম, আমি সেখানে যাই একটু, নাকি ওগুলো নাই? ও খুব প্যারা দিছে ভাই, ও মানে একদম ডাল খিচুড়ি বানাইছে আজকে। হ্যাঁ, এক কিছু বানাইছে সুন্দর মতো, বাট আমি ততটা পছন্দ করি নাই। আচ্ছা, দেখেন, একটা অ্যাকাউন্ট স্ট্রাকচারে এখানে কি বলা হচ্ছে, যে লেভেল 1 অ্যাকাউন্ট, লেভেল 2 তে ক্যাম্পেইন, লেভেল 3 তে অ্যাড গ্রুপ, কিওয়ার্ড, অ্যাড অ্যান্ড অ্যাসেট। যে একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা ক্যাম্পেইন করতে পারি, ক্যাম্পেইনের আন্ডারে আমরা এক একটা অ্যাড গ্রুপ করতে পারি। সো অনেক ক্ষেত্রে হয় কি, যে ব্যাড স্ট্রাকচার আমরা কি করি, যে যদিও এগুলা নিয়ে ভাই আরো বিস্তারিত আলোচনা বস সামনে করছে, এই অ্যাকাউন্ট স্ট্রাকচার নিয়ে তেমন একটা আলোচনা এই ক্লাসে হয় নাই। যে এখানে বলা হচ্ছে যে একটা ক্যাম্পেইনের আন্ডারে ওই রিলিভেন্স অ্যাড করতে আমরা অনেক সময় কি করি, যে ওই গেল, এই যেমন এটা যদি দেখি, এই যে যেমন ব্যাড স্ট্রাকচার হচ্ছে একটা ক্যাম্পেইন চালাচ্ছি প্লাম্বিং, তার আন্ডারে অ্যাড চালাচ্ছি প্লাম্বিং রিপেয়ার, ওয়াটার হিটার, ড্রেন ক্লিনিং, সোয়ার রিপেয়ার, লিক ডিটেকশন। এটা একটা ব্যাড স্ট্রাকচার। তো গুড স্ট্রাকচার কোনটা? আমি যদি এই প্লাম্বিং এর আন্ডারে একটা ক্যাম্পেইন করি, তাই আমার প্রত্যেকটা অ্যাড থাকতে হবে এই রিলেটেড। এমনটা গুগল হায়ার কি, যেটা ক্যাম্পেইন স্ট্রাকচার, এই যে এটা বলতেছে যে সেম আমাদের ওই রিলেটেড অ্যাড গুলো চালাতে হবে।
অর্থাৎ যদি আমি এমন করি যে একটা অ্যাড এর মধ্যে আমি চাইলে মেল ফিমেল উভয়কে টার্গেট না করে আমরা এমনও করতে পারি যে ভিন্ন ভিন্ন অ্যাডে মেল এবং ফিমেল টার্গেট করতে, যেটা শামীম বস বললো। আচ্ছা, এখানে ব্যাড এক্সাম্পল, এটা হচ্ছে গুড এক্সাম্পল। অ্যাড গ্রুপ প্লাম্বিং, প্লাম্বার নিয়ার মি, ওয়াটার হিটার রিপেয়ার, ড্রেন ক্লিনিং। আর এটা হচ্ছে অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 2, একটা ইমার্জেন্সি প্লাম্বার, একটা আফটার আওয়ার প্লাম্বার। অর্থাৎ পুরো অ্যাডটাকে একটা সুন্দর মতো অর্গানিক ওয়েতে সাজিয়ে ফেলা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট স্ট্রাকচার। এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আশা করি সামনের ক্লাসগুলোতে। সো এরপরে আমরা লাস্টের দিন না বুঝে বুঝে ক্যাম্পেইন করছিলাম, তো আমরা আজকে একটা ক্যাম্পেইন করি বাট একটু বুঝে বুঝে, বলে দরকার নেই। যেমন ধরলাম আজকে আমি সেলস ক্যাম্পেইন করব, এটা দরকার নাই, অ্যাড টু কার্ট এর উদ্দেশ্যে করলাম। এটা পারচেস উদ্দেশ্যে করতে হবে, যেহেতু এই কনভার্সন ট্র্যাকিং থেকে আমরা কিছু শিখি নাই, যা আছে তাই থাক। এখানে ক্যাম্পেইন টাইপ ধরলাম সার্চ। এখানে এটা কি আগেই করা হয়েছিল? আচ্ছা আচ্ছা, এখানে ক্যাম্পেইন নেম দেখেন, এই নেম স্ট্র্যাটেজি এটা এক একজন এক এক রকম। এটা ক্যাম্পেইনকে সহজে ফাইন্ড আউট করার জন্য, অর্গানাইজ করার জন্য, বা আপনি যখন এটাকে অপটিমাইজ করবেন, স্কেলিং করবেন, সহজে খুঁজে পাওয়ার জন্য এই নেমটাকে ভালো মতো করাটা দরকার। সো বেসিক্যালি আমি যে নেম স্ট্র্যাটেজিটা ফলো করি ফ্রম মাই রিসার্চ, যেটা আমি অ্যানালাইজ করছি, যে ফার্স্ট হচ্ছে নেটওয়ার্ক, দেন হচ্ছে সার্ভিস নেম। এটা আপনার মতো, এটা মানে এইভাবে দিতে হবে, কোনো রুলস নাই। এরপরে হচ্ছে টাইম অথবা লোকেশন। এরপরে হচ্ছে আপনার গোল। ঠিক আছে, যদি একটা এক্সাম্পল দেই, ক্যাম্পেইন নেম আমরা করতে পারি যে আমরা সার্চ ক্যাম্পেইন করব। এরপরে সার্ভিসটা ধরলাম, যেহেতু ওখানে সেলস ক্যাম্পেইন করতেছি, শপিফাই ধরি বা ই কমার্স ধরি। আমার ভুল ত্রুটি হলে ভাই ধরিয়ে দিন, কারণ আমি নিজেও শিখছি এটা, দেন আপনার সাথে শেয়ার করতেছি। টাইম লোকেশন ধরলাম আমি কতদিন থেকে কতদিন, আমি ধরলাম 30 জুন থেকে 5 জুলাই, এবং গোল ধরলাম সেল। এই যে, এখন এটা আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে নামকরণ করতে পারেন, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই আমি মনে করি। আচ্ছা, এখানে ওয়েবসাইট ভিজিট আছে, এই ওয়েবসাইট ভিজিট কিছু একটা দিতে তো হবে, দিয়ে দেই একটা নাকি। এটা দিয়ে দিই। আচ্ছা, এরপর কন্টিনিউ। আচ্ছা, বিডিংটা নিয়ে আমরা আলোচনা পরে করব, এটা শামীম বস স্কিপ করছে। ওখানে আমরা ক্যাম্পেইন সেটিং এ আসি। এই দুইটা জিনিস অলওয়েজ অফ রাখতে বলা হয়েছে। সো এইখানে এই দুইটা জিনিস অফ রাখার কারণ কি? এখানে বলা হচ্ছে গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক। গুগল প্রায় কত 40 মিলিয়ন না কত যেন বলা হয়েছিল, কেউ কি এটা মনে করে দিতে পারবেন? গুগলের 4 million. 4 মিলিয়ন, আচ্ছা হ্যাঁ, 4 মিলিয়ন জায়গায় অ্যাড দেখায় গুগল, ইনক্লুড গুগলের নিজস্ব প্রোডাক্ট এবং বাহিরের প্রোডাক্ট। সো এটা হচ্ছে গুগলের বাহিরের প্রোডাক্ট যারা, তাদের কাছেও একটা দেখাবে, এটা আমরা অফ করে দিব অলওয়েজ। এটা হচ্ছে গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক, অর্থাৎ ডিসপ্লে অ্যাড আমরা যেসব জায়গায় দেখতে পারি সেখানে অ্যাড দেখাবে। তো এই দুটা সিলেক্ট করলে কি হয়, এই দুটা সিলেক্ট করলে আপনার প্রচুর ইমপ্রেশন আসবে, হয়তো একটু একটু ক্লিকও আসবে, বাট কোনো কনভারসেশন আপনি পাবেন না, খুব লেস কনভারসেশন পাবেন, যে কারণে এই দুটো আমরা সবসময় অফ রাখি। এরপরে এখানে আছে লোকেশন। তো এখান থেকে আমরা কাস্টমাইজ লোকেশন দিতে পারবো। আমরা ইভেন কাস্টমারের জিপ এরিয়া, যেমন ধরেন একটা সেলুন, এখন ওর তো ওর এলাকার মানুষেরই দরকার যে চুল কাটবে যারা বা স্পা করবে যারা, তো আমার তো শুধুমাত্র ওই জিপ এরিয়ার যারা তাদেরই দরকার। সো আমরা এখানে একদম জিপ এরিয়া ধরে লোকেশন দিতে পারবো, যেমন ইউএসএ এরিয়াস। ঠিক আছে, যেমন এখানে স্টেট নিউ ইয়র্ক, উচ্চারণ করতেও দাঁত ভেঙে যাচ্ছে, ভারমন্ট। আমি ধরলাম এই এরিয়াটাতে আমি অ্যাড চালাবো। ইভেন এইটাকে আরো ভাঙা যায়, আরো ভাঙতে ভাঙতে যারা ফেসবুক নিয়ে কাজ করেন, ফেসবুক আমাদের এতটা সুযোগ দেয় না যতটা গুগল দেয় লোকেশনকে স্পেসিফিক করতে। সো ধরলাম আমি এটাতে অ্যাড চালাবো। আবার এমন হয়েছে যে এই এরিয়ার মধ্যে আমি চাচ্ছি কোন একটা এরিয়াকে স্কিপ করব, কন্ট্রোল
ধরলাম আমি এই এরিয়াটাকে স্কিপ করব, তো এটাকে আমি ধরলাম এটাকে আমরা এক্সক্লুড করবো, এটাকে আমরা এক্সক্লুড করে দিতে পারি যে এই এরিয়ার মধ্যে অ্যাড চলবে কিন্তু এই এরিয়ার এই অঞ্চলটা অ্যাড দেখাবে না, এটা এক্সক্লুড হয়ে যাবে, এটাও করতে পারি। আবার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার এই 20টা লোকেশন আছে, এই 20টা লোকেশনে তুমি অ্যাড চালাবা, তো ওই 20টা লোকেশনে অ্যাড চালানোর জন্য আপনি 20টা লোকেশন জিপ ফাইল নিয়ে আপনি এখানে কপি পেস্ট করে দিলে অটোমেটিক্যালি ওগুলো সিলেক্ট করে নিবে। তো এই ফ্যাসিলিটিস গুলো আমরা গুগল থেকে পেতে পারি। ওকে, আচ্ছা, সো এবার আসি ইনক্লুড, এটা প্রেজেন্স অর ইন্টারেস্ট। আর একটা হচ্ছে, আচ্ছা এক মিনিট, আচ্ছা এটা হচ্ছে প্রেজেন্স পিপল রেগুলারলি ইন ইউর ইনক্লুড লোকেশন। প্রথমটার কাজ কি? প্রথমটা কাজ হচ্ছে কিছু মানুষ যারা আপনার লোকেশনে নেই কিন্তু আপনার এই লোকেশনে এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড। যেমন আমি যদি এখানে সার্চ করি ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, দেখেন এই যে ইউএসএ একটা ক্লিনিং সার্ভিসের অ্যাড আমি বাংলাদেশে বসে এখানে আমাকে শো করতেছে। তার মানে কি? তার মানে তার এই অপশনটা অন করা আছে, এতে কিন্তু তার বাজেট ওয়েস্ট হচ্ছে। আমি যদি ক্লিক করি সাথে সাথে তার বাজেটটা ওয়েস্ট হয়ে যাবে। তো বস যেটা বললো এটাও একটা অপটিমাইজেশনের সুযোগ যে আমরা তাকে এভাবে আউটরিচ করতে পারি যে তোমার অ্যাড তো অন্য কান্ট্রিতে দেখাচ্ছে, তোমার তো বাজেট ওয়েস্ট হচ্ছে, ক্লিক ওয়েস্ট হচ্ছে, ঠিক আছে? কারণ আমি অন্য দেশে বসা কিন্তু আমি তার লোকেশনে এই সার্ভিসের প্রতি ইন্টারেস্টেড, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো যখন আমরা এটার পরিবর্তে এইটা দিব, এইটা শুধুমাত্র আমার লোকেশনে যারা অর্থাৎ ইউএসএ তে বসে যারা এই সার্ভিসের প্রতি ইন্টারেস্টেড তাদের কাছে একটা দেখাবে, ঠিক আছে? সো আমরা অলওয়েজ এটা দিব। আর ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি ইংলিশটাই থাকে। তারপরেও যদি এমন হয়ে থাকে যে কেউ সৌদি আরবিয়াতে অ্যাড চালাচ্ছে, আবুধাবিতে অ্যাড চালাতে চাচ্ছে, চায়নাতে অ্যাড চালাতে যাচ্ছে, অবভিয়াসলি ইংলিশের পাশাপাশি দেখা যায় তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ অথবা শুধুমাত্র তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে। আবার কোন কোন প্রফেশনাল বলে যে দুইটা অ্যাড গ্রুপ করতে, একটা থাকবে ইংলিশে, একটা থাকবে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, এভাবে ওনাকে রেকমেন্ড করে। তা আমরা এটা ইংলিশে রাখি। এখানে অডিয়েন্স গাইডলাইন, এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করতে পারি আমরা, যদি এটা আমাদের ততটা কাজের না। আচ্ছা, মোর সেটিংস আসি। এখানে অ্যাড রোটেশন, কেউ কিছু বলবেন? আচ্ছা, এটা হচ্ছে অ্যাড রোটেশন। এই দুটার কাজ কি? এইটা অলওয়েজ অপটিমাইজে রাখবো, বাট কেন অপটিমাইজে রাখবো? এখানে বলছে প্রিফেয়ার বেস্ট পারফর্মিং অ্যাড, অর্থাৎ একটা ক্যাম্পেইনের আন্ডারে যখন আমরা অনেকগুলা অ্যাড গ্রুপ করব, তো যখন এটা অপটিমাইজে ক্লিক করা থাকবে গুগল কি করবে, ওই অনেকগুলো অ্যাড গ্রুপের মধ্য থেকে যেই অ্যাডটা বেস্ট পারফর্ম করবে ওই অ্যাডটা বেশি বেশি দেখাবে মানুষের সামনে। আর যদি এটা ডু নট অপটিমাইজ ক্লিক করে রাখি তাহলে আমার যতগুলো অ্যাড গ্রুপ থাকবে ওটা ভালো রেজাল্ট আসুক বা না আসুক সমান তালে ও দেখাইতে থাকবে সবাইকে, ঠিক আছে? যার জন্য এটা অপটিমাইজ রেকমেন্ডেড এটা থাকে। আচ্ছা, স্টার্ট ডেট, ইন ডেট, এগুলো তো সবাই জানেন, এটা কবে শুরু হবে কবে শেষ হবে। অ্যাড শিডিউল আমি চাইলে চুজ করে দিতে পারি যে আমার সোমবার দিন কখন থেকে কখন চলবে, মঙ্গলবারে কখন থেকে কখন চলবে, এইটা। আচ্ছা, এখানে আর কিছু নেই। আমাকে নেট স্লো নাকি? আচ্ছা, এরপরে এখানে কিওয়ার্ড নিয়ে বস হয়তো পরের ক্লাসে আরো কথা বলবে অনেক। সো এখানে আপাতত কিওয়ার্ড নিয়ে কিছু না বলি। মানে এটা হচ্ছে এআই জেনারেট করার জন্য, এটা এখানে কিছুই না, এটা স্কিপ আচ্ছা করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা স্কিপ। এখানে হচ্ছে কিওয়ার্ড দেবো, তাই না? জি জি। ওকে, সো এটাই ছিল আজকের ক্লাসের বেসিক আলোচনা। তো আপনাদের কারো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া একটু ব্যাকে যাবেন, একটা বা দুইটা স্টেপ আগে যেখানে আমরা যে অপটিমাইজ করলাম, অপটিমাইজ সিলেক্ট করলাম, আদার যে বিষয়গুলো ছিল। এটা অফ এটাও অফ থাকবে, এআই ম্যাক্স অফ থাকবে সবসময়। ও আচ্ছা, এটা অফ করতে গেলে আবার আমার ভেরিফিকেশন যাচ্ছে। হ্যাঁ, কোনটার কথা যেন বললেন ভাই, কি ব্যাপার? হ্যাঁ ভাইয়া, এখানে 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 এই যে এখানে টার্গেটিং, নিচে আসেন একটু, টার্গেটিং অবজারভেশন, এই জিনিসটা হুম। এটা একটু পিপিসি যদি ক্যাম্পেইনের বলতেন। আমরা ক্ষেত্রে টার্গেটিং ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে অবজারভেশনে রাখতে হয় সবসময়। আচ্ছা, আমি যে ক্যাম্পেইনই করি না কেন, সেলস হোক বা লিড হোক বা সার্চ হোক, যেটাই হোক,
টার্গেটিং এর মানে হচ্ছে আপনি আপনার মতো করে অডিয়েন্স গুলোকে চুজ করে দিবেন। আপনি যদি শু সেল করেন, আপনি শু রিলেটেড ইন্টারেস্টেড অডিয়েন্স কারা আছে আপনি তাদেরকে চুজ করে দিতে পারেন। তবে আমি যতটুকু জানি এই টার্গেটিংটা দিলে বাজেট ওয়েস্ট হয়। এখানে যারা কাজ করেন তাদের মতামত একটু দিবেন। আচ্ছা, জি জি, জহির বচ এটা নিয়ে গতকালকে বলছিলেন যে পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে টার্গেটিং করা হয় না। হ্যাঁ, এটাতে বাজেট প্রচুর ওয়েস্ট হয়, কারণ ও কি করতেছে, এটা তো ব্রড ম্যাচ হিসেবে ধরে নিচ্ছে যে যারা শুতে ইন্টারেস্টেড তারাই এখানে ক্লিক করবে, তাদেরকে অ্যাডটা দেখাবে। তো যে কারণে এখানে অবজারভেশনটা রাখা হয় আর কি, যে ও নিজের মতো করে আমার দেওয়া রিসোর্স থেকে অ্যানালাইজ করে নিবে কোনটা এই অ্যাডের জন্য বেস্ট। এই টাইপই তো কিছু, নাকি ভুল বললাম? আচ্ছা, আমার ভুলগুলো সংশোধন করে দিয়েন, তাহলে কিন্তু শিখতে পারবো না। না, আপনার বিষয়টা বুঝতে পারলাম। এখানে আসলে আমি আরো একটা বাংলাদেশে ওয়েল নোন একটা প্ল্যাটফর্মে আমি করেছিলাম। উনি আবার দেখলাম যে এখানে টার্গেটিং দিয়ে যারা ইন্টারেস্টেড, অ্যাফিনিটি কাস্টমার, তারপরে এইগুলা সব হচ্ছে সে সিলেক্ট করে করে দিয়েছে আর কি। যাই হোক, তার নাম আমি এখানে না বলি, বাট সে ওয়েল নোন আর কি। আহ, হ্যাঁ, ওইটাও ট্রু হতে পারে, সঠিক হতে পারে, বাট ওইভাবে যেহেতু আমি শিখি নাই, বাট ওই সম্পর্কে আমার বুঝতে আইডিয়া নেই। পেরেছি। না, আপনারা যেহেতু মার্কেট প্লেসে রিয়েল কাজ করছেন, উনি মার্কেট প্লেসে করেন না, উনি লোকাল মার্কেটে অনেক সার্ভিস দেয়, বাট মার্কেট প্লেস উনি করেন না। হুম, এখন এক এক জায়গায় এক একটা প্রসেস থাকতে পারে, এটা আমার জানা নেই। এখানে আরেকটা কথা বলা যায় যে পিপিসি ক্যাম্পেইন হচ্ছে ইন্টেন্ট বেসড ক্যাম্পেইন, আর যেটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন সেটা হচ্ছে ইন্টারেস্ট বেসড ক্যাম্পেইন। তো ইন্টেন্ট বেসড ক্যাম্পেইনের ক্ষেত্রে যেটা কাস্টমাররা সার্চ করবে সেটাই কিন্তু তাদের সামনে আসবে। তো টার্গেটিং এখানে আমাদের প্রয়োজন হচ্ছে না। 100% ভাই, আমি সেটাই মনে করি। এখানে যেহেতু আমরা কাস্টম টার্গেটিং করব, আমরা লিড ফর্ম সাবমিশন, কল ট্র্যাকিং এগুলো করব, সেই ক্ষেত্রে এগুলো আমাদের দরকার হয় না হয়তোবা। সাদেক ভাই 100% আছেন? হ্যালো হ্যালো সাদেক ভাই মনে হয় নাই। হ্যালো। কি ভাই, কোনো কথা কন না কেন? এতগুলো কনফিউশনে আমরা। আমি তো আরেক কাজ করতেছি, এ কারণে দোকানে। কিছু বলবেন নাকি ভাই? না না ভাই, এখানে এমনি বলতেছিলাম। আরে এখানে বসরা আছে, জহির ভাই আছে, আমিনুল ভাই আছে। জহির ভাই সমস্যা নেই। মনে হয় বের হয়ে গেছে। আচ্ছা, আমাকে 5 মিনিট সময় দেন, আপনি একটু কথা বলেন, আমার একটা কল আসছে। আপনারা প্রশ্ন করেন, চুপ থাকেন না, একে অপরকে প্রশ্ন করেন। ভাই কথা বলেন, কারো কোনো। ভাই কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, অন্তত যতটুকু জানি তার ভিতরে হেল্প করতে পারবো। ইমরান হোসেন ভাই বলে ফেলেন। হ্যাঁ, আমার কনফিউশনটা হলো লোকেশন নিয়ে। জি জি, বলে ফেলেন লোকেশন কি নিয়ে আচ্ছা, কনফিউশন। মানে কনফিউশনটা হলো, সাপোজ আমার যে বিজনেসটা, ধরেন একটা ই কমার্স বিজনেস, তো এটা একাধিক কোনো কান্ট্রিতে থাকলো, 3টা বা হ্যাঁ, 4টা একাধিক কান্ট্রিতে থাকলো। তো সেক্ষেত্রে এই আপনাদের টাইমটা, মানে এটা 24 আওয়ার না, যদি টাইমটা আপনার আলাদাভাবে সিলেক্ট করা দেয়, তো ওইটা আসলে কিভাবে ক্যালকুলেট করব? আচ্ছা, 24 পিপিসি আওয়ার্স ক্যাম্পেইনের ক্ষেত্রে মানে এখানে কি টাইম নিয়ে প্রবলেম, যে 24 আওয়ার টাইম আপনি কিভাবে সিলেক্ট করবেন, এই টাইপ কিছু? জি বাস ওইরকমই, মানে ক্যাম্পেইনটা কিভাবে স্ট্রাকচার করব আসলে ওই টাইমটাই, যে এখানে একটা কান্ট্রি যদি হইতো তাহলে তো নির্দিষ্ট দেওয়া যেত, অথবা যদি আপনার 24 আওয়ার থাকতো তাহলে তো আর টাইম সিলেক্ট করতে হইতো না বা শিডিউলিং করতে হতো না। কিন্তু এখানে আসলে শিডিউলিংটা কিভাবে করবে একাধিক কান্ট্রির জন্য, ধরেন 4টা কান্ট্রি যদি হয়? তবে ইমরান ভাই, আমি আপনাকে জি ভাই। বলি, হ্যাঁ, যদি 4টা কান্ট্রি হয়, আপনার 4টা কান্ট্রির জন্য একটা ক্যাম্পেইন রান করলে আপনার একটা ভালো শো করবে না, বুঝছেন? হ্যাঁ, আমি মানে ওই গুগল ভালো পারফর্ম করবে না। আপনার দরকার হয় বাজেট আলাদা করে করে 4টা ক্যাম্পেইনে ভাগ করবে। 4টা ক্যাম্পেইনে ভাগ করে, এক্স্যাক্টলি। মানে প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য হ্যাঁ, নির্দিষ্ট টাইম দিয়ে। নির্দিষ্ট টাইম দিয়ে করবেন, এটা ভালো পারফর্ম করবে। জি ভাই, এরকম ভাবতেছিলাম আমি, তারপরেও মানে কনফিউশন আর এটাই ছিল।
হ্যাঁ বলেন ভাই। আরেকটা বিষয় ভাই হচ্ছে লিডস ক্যাম্পেইন ছাড়া যেরকম মানে বিজনেসের ধরন অনুযায়ী তাছাড়া হয়তো অ্যাড শিডিউলিং করা লাগে না ইন্টেন্ট বেসড এর ক্ষেত্রে। না, এটা তো আসলে মানে ই কমার্স হিসেবে ধরে নিছি আমি, কনফিউশন হিসেবে। তো জহির বস চলে আসছে। আচ্ছা, ই কমার্স হচ্ছে অ্যাড শিডিউলিং তেমন করা লাগে না, কারণ তখন আসলে আপনি জাস্ট অর্ডার করবে, অর্ডার করে আপনার ওয়েবসাইট ব্যাকএন্ডে জমা হয়ে যাবে, সো ওটা কোনো তেমন ইস্যু হয় না। বাট আমাদের লিড লোকাল সার্ভিসের ক্ষেত্রে অ্যাড শিডিউলিং খুবই খুবই ইম্পর্টেন্ট। সাপোজ আপনাকে রাত 3টা দিলে, এখন রাত 3টাতে আপনি লোকাল সার্ভিস দিবেন না, রাইট? তো জি। সেক্ষেত্রে অ্যাড শিডিউলিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই আচ্ছা, তুষার ভাই বললো আসবে, মেসেজ দেখলাম মাত্র আমি। ভাইকে জি রিমাইন্ডার জি দিন। মিটিং শেষের 15 মিনিট আগে বলতে বাইরে বলছে। তাহলে এখন নক দিয়ে দেন, চলে আসুক। হ্যাঁ, ভাইকে বলে দিচ্ছি। এই ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনারা বলেন, ওয়ান বাই ওয়ান, মানে জাস্ট এই ক্লাসের টপিক রিলেটেড। আজকের ক্লাস রিলেটেড কোশ্চেন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই বললাম। আসসালামু আলাইকুম। কেমন? এখানে আমার একটা কনফিউশন হচ্ছে, ধরেন একটা জিম বা সেলুন যেটাই হোক না কেন, একটা অ্যাড রান করব। তো সেক্ষেত্রে যদি ধরি গাজীপুর চৌরাস্তা বা গাজীপুর বা ঢাকা, যে কোনো একটা লোকেশন যদি ধরি, তো সেখান থেকে 5 কিলোমিটার এরিয়া, এটা আইডেন্টিফাইটা কিভাবে করে গুগল, বা কিভাবে স্পেসিফিক করব যে এখান থেকে আমার সেলুন বা স্পা বা যে কোনো দোকান বলেন না কেন, এটা তো গুগল ম্যাপে নাও থাকতে পারে। এই ক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, আপনি হচ্ছে লোকেশনের রেডিয়াস দিবেন, আপনি সেলুনের যে লোকেশন ওটা তো এক্স্যাক্টলি হচ্ছে সেট করা থাকবে, তাই না? ওই লোকেশন এক্সাক্ট যে লোকেশনটা, সেই লোকেশনটা দিয়ে দেন হচ্ছে আপনি 5 কিলোমিটার রেডিয়াস দিবেন। মানে কি, ওই সেলুনের চারপাশে 5 কিলোমিটার এরিয়া জুড়ে যে লোকেশনটা আছে ওই লোকেশনে দেখাবেন। এটা কি আপনার ওই সেলুন বা ওই দোকানের বা শপের কি লোকেশন ওখানে রিডিউস করা যাবে? দোকানে এক্সাক্ট লোকেশন আসবে? হ্যাঁ, ওখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে পিনকোড দিয়ে করা যায়। পিনকোড বসিয়ে রেডিয়াস বসাই দেবেন। নতুন উনি কোনো বলতে বিজনেস চাচ্ছেন ওনার দোকানের লোকেশনটা শো করবে কিনা ভাইয়া। হ্যাঁ, বা ওই দোকান বা ওই শপের কি স্টার্টআপে কি গুগল ম্যাপে বা গুগলে কি এত তথ্য যাবে? সেক্ষেত্রে করণীয়? জহির ভাই, এখানে পিনকোড দিয়ে রেডিয়াস সেট করতে হবে না, যেহেতু দোকানের অ্যাড্রেস তো শো করবে না বা দোকানের লোকেশন তো শো এখানে যদি করবে না। আপনার জিবিপি প্রোফাইলে অ্যাড করা থাকে, সাপোজ আপনার গুগল ম্যাপে অ্যাড করা আছে ওই লোকেশনটা, আমরা দেখা অনেক স্টুডেন্টদের গুগল ম্যাপে অ্যাড করতে, যেরকম আমাদের বাড়ির ঠিকানা ধরেন আমার চাচাতো ভাই গুগল ম্যাপে অ্যাড করে দিয়েছিল। তো এরকম হচ্ছে প্রত্যেকটা দোকান কিন্তু অনেক হচ্ছে তাদের স্টোর গুলো হচ্ছে গুগল ম্যাপে অ্যাড করে দেয়। তার মানে কি, গুগল ম্যাপে অ্যাড করা মানে কি ওই লোকেশনটা অলরেডি আছে। আপনি ওই এক্সাক্ট লোকেশন যদি আপনার গুগলে যে অ্যাডভান্স অপশনে গিয়ে যদি সার্চ করেন, রেডিয়াস অপশন রেডিয়াস অপশন সিলেক্ট করেন, দেন রেডিয়াস ওখানে 5 কিলোমিটার দিয়ে দেন, তাহলে ওই লোকেশন প্লাস ওই লোকেশন তো শো করবে, পাশাপাশি ওর আশেপাশে 5 কিলোমিটার সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তার মানে আগে অ্যাড রান করার পূর্বে অবশ্যই গুগলে এই লোকেশনটা সেট আপ করে নিতে হবে যে আমি আর কিন্তু বাট সেলুনের জন্য তো আপনি 5 কিলোমিটার দিলে তো আসবে না ভাই। প্রত্যেকটা আপনার লোকেশনে আপনি দেখবেন যে কয়েকটা সেলুন, ঠিক আছে, এত দূর থেকে আসে না 5 কিলোমিটার। আপনি বুঝতেছেন? চিন্তা করেন আপনি 5 কিলোমিটার, মানে নিজে চিন্তা, আপনি 5 কিলোমিটার দূরে যান না, ঠিক আছে। সেলুনের ক্ষেত্রে কিন্তু এত রেডিয়াস দিলেও কিন্তু আপনি বেটার আউটপুট পাবেন না। আচ্ছা জহির ভাই, এখানে আপনি টাইমিং এর ব্যাপারে যে কথাটা বললেন, এখানে টাইমিংটা আসলে 9টা থেকে 5টা বা ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা এরকম টাইমিং সেট করে দিতে হয় কিনা তার বিজনেস টাইমটা ফোকাস করে? আমি বলি ওখানে টোটাল আছে 24 ঘন্টা হিসাব, তাহলে ভোর 5টা, তাহলে আপনি প্রথমে হচ্ছে 5 সিলেক্ট করবেন। আর ইন টাইম যেটা, সেটা আমার আপনি বললেন কত ইন টাইম কত বললেন? 7টা, সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টা, তাহলে 12 এর সাথে কত 19, তাহলে আপনি ইন টাইম সিলেক্ট করবেন হচ্ছে 19টা, ঠিক আছে? তাহলে 5টা থেকে 19টা অটোমেটিক্যালি সেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সকালেরটা অলওয়েজ হচ্ছে যে সংখ্যা ওই সংখ্যাই, কিন্তু দুপুরে পরে যে টাইমটা ওই টাইমটা 12 সাথে যোগ করে দেবেন। 12 সাথে যোগ করে যে টাইমটা হবে ওই টাইমটা। হ্যাঁ, জি জি জি, 12, 13, 14, 15 এভাবে আসবে আর কি। হুম। আচ্ছা, তাহলে র্যান্ডমলি প্রশ্ন করব। হ্যাঁ, করতে পারেন। অনিক ঘোষ ভাই,
আপনি আমাদেরকে অ্যাকাউন্ট স্ট্রাকচার সম্পর্কে ধারণা দেন, কেন একটা অ্যাকাউন্ট স্ট্রাকচার গুরুত্বপূর্ণ, একটা ওয়েল অ্যাকাউন্ট স্ট্রাকচার। অনেক ঘোষ ভাই আছেন? আচ্ছা, আরিফ হোসেন ভাইয়ের কাছে প্রশ্নটা থাকবে, সেম প্রশ্ন, একটা ভালো ক্যাম্পেইন স্ট্রাকচার কেন গুরুত্বপূর্ণ? একটা ভালো ক্যাম্পেইন স্ট্রাকচার অনেক কিছু বিজনেসের ইমপ্রুভের হেল্প করে, কারণ এলোমেলো ভাবে একটা ক্যাম্পেইন রান করলে ওইটা আসলে অর্গানাইজ হয় না এবং এটা ভালো পারফর্ম করে না। এবং একটা ক্যাম্পেইনে মাল্টিপল অ্যাড গ্রুপ থাকতে পারে এবং মাল্টিপল ক্যাম্পেইন থাকতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট টার্গেটিং অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড গ্রুপ থাকতে পারে, অ্যাড থাকতে পারে। বেসিক্যালি এটা গুরুত্বপূর্ণ, এটা কারণ বাজেট কন্ট্রোল হেল্প করে, রিপোর্টিং এ হেল্প করে। হ্যাঁ, রিপোর্টিং হেল্প করে। আপনি যখন অপটিমাইজ করবেন আপনার কাজটাকে ইজি করবে। হ্যাঁ। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, এআই ম্যাক্সটা কি অন থাকলে এটা কি ভালো হয় না? জহির বস। আচ্ছা, এএমএক্স হচ্ছে, আপনি ধরেন সাপোজ এই যে সানাউল ভাই বললো যে ওনার 5 কিলোমিটার রেডিয়াস, রাইট? এখন তখন আপনি এরকম একটা ন্যারো লোকেশন সিলেক্ট করলেন, এন্ড ওই লোকেশন আপনি যে কিওয়ার্ড প্যানেল যখন কিওয়ার্ড করতে যাবেন দেখবেন যে একবারই কোনো কিওয়ার্ডের সার্চ টার্মই নেই। ওকে, তো সেক্ষেত্রে এখন ধরেন আপনি কয়টা কিওয়ার্ড সিলেক্ট করলেনও, তো সেক্ষেত্রে আপনি এখন দেখলেন যে অ্যাকচুয়ালি ওই কিওয়ার্ডগুলো থেকে একবারে মানে সবগুলো লিমিটেড, মানে কোনো সার্চ টাইমই আসতেছে না, কোনো ইমপ্রেশন ক্লিক আসতেছে না, তাহলে এখন এক্স্যাক্টলি আপনার সার্ভিসের জন্য আপনি কিওয়ার্ড জানেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনি কিছুক্ষণের জন্য চাইলে দুইটা ওয়ে করা যায়, একটা হচ্ছে ব্রডম্যাক্স দিয়ে ট্রাই করতে পারেন, আর একটা হচ্ছে এআইএমএক্স অন করতে পারেন। এআইএমএক্স মানে কি, গুগল নিজে কিওয়ার্ড বানাবে, নিজে হচ্ছে মানুষের দেখাবে, কিন্তু সেখানে হচ্ছে আপনি সাপোজ ইংলিশ সার্ভিস হলো, আপনি যে কিউম্পু, চাইনিজ, জাপানি সবকিছুর জন্য অ্যাড শো করাবে। তো সেক্ষেত্রে এআইএমএক্স অন করলে আপনার একটা স্ট্রং নেগেটিভ কিওয়ার্ড লিস্ট থাকতে হবে অ্যাড করা, এন্ড অলসো আপনাকে সাস্টেম ধরে বসে থাকতে হবে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যখন হচ্ছে আপনার অনেক ক্যাম্পেইনে আপনার ধরেন অ্যাকাউন্টে অনেক বেশি ডাটা, অনেকদিন ধরে এক ক্যাম্পেইন কাজ করতেছেন, অনেক বেশি ডাটা, তখন আবার অ্যাকচুয়ালি আপনার এখন এখানে সব প্রোভেন ডাটা, মানে সবকিছু ওই ডাটাগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার বলতে পারেন যে মানে হট অডিয়েন্স, ঠিক আছে? তো ওরকম যদি হয় একটা অ্যাকাউন্টে, তখন আপনি এআইএমএক্স ইউজ করতে পারেন, তখনও বেটার আউটপুট পাওয়া যায়। কারণ এআই আমরা যখন সাপোজ 4 জিবি হিসেবে চিন্তা করেন, 4 জিবি যখন কোনো একটা কিছু আমরা হচ্ছে এক্সপ্লেন করি, তখন সে আমাদেরকে তত বেটার আউটপুট দেয়, তাই না? তো এআইএমএক্স ব্যাপারটাও সেম, যত বেশি ডাটা থাকবে সে তত ডাটা অনুযায়ী তত ভালো কাজ করবে, তখন অ্যাকচুয়ালি হচ্ছে এআইএমএক্স ইউজ করা যায় আর কি, বাট প্র্যাকটিক্যাল কেসে এখনো ইউজ করা হয়নি। আচ্ছা জহির ভাই, করাটাই ভালো, ইউজ না করাটাই বেটার। জহির ভাই, এআইএমএক্স ইউজ করলে সেক্ষেত্রে ইরিভেলেন্ট ক্লিক আসার চান্স বেশি থাকে না? সবচেয়ে বেশি ওটাতে বললাম যে চাইনিজ কিউম্পু, চাংপু, সংপু সবকিছুর জন্য দেখাবে, ঠিক আছে? আপনাকে সার্চ টার্ম ধরে বসে থাকতে হবে, এটাই বললাম। তো দ্যাটস ওয়াই না ইউজ করাই বেটার। ওকে, সো আমার নেক্সট কোয়েশ্চেন থাকবে হচ্ছে প্রদীপ মল্লিক ভাইয়ের কাছে। সেটা হচ্ছে সিঙ্গেল থিম অ্যাড গ্রুপ কি, বা এসট্যাগ যাকে বলে। সিঙ্গেল থিম অ্যাড গ্রুপ, ভাই এই কোশ্চেন অ্যান্সার তো আমার নিজেরও মনে নাই, মানে আমি নাম শুনি নাই মনে হয়, আচ্ছা, বা খেয়াল করি না এরকম কিছু। সেম কোশ্চেনটা থাকছে ইমরান শেখ ভাইয়ের কাছে। ভাই বলেন, সিঙ্গেল থিম অ্যাড গ্রুপ। ইমরান শেখ ভাই নাই? সেম প্রশ্ন থাকছে শরীফুল ইসলাম ভাইয়ের কাছে। কি ব্যাপার, মানে এটা কি হার্ড কোশ্চেন হয়ে গেল? এটা কি আমি বলবো এখন, এটা আমার বুঝতে অসুবিধা হয়েছে। বলেন। এটা হচ্ছে ওই যে একটা কিওয়ার্ডকে টার্গেট করে যেটা আমরা একটা গ্রুপ করে থাকি, অ্যাড গ্রুপ, সেটাই তো সিঙ্গেল থিম অ্যাড গ্রুপ। একটা কিওয়ার্ড না, ওই একই ইন্টেন্টের কিওয়ার্ড, মানে একটা যেরকম ওই যে একটা প্লাম্বিং সার্ভিসের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি থাকে, ওইটাকে স্পেসিফিক ভাবে যে একটা করে কিওয়ার্ড করে অ্যাড গ্রুপ করা হয়, যেটা যেরকম
মানে order- ভাই আমি বলি, আপনি হচ্ছে আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে SKAG স্কেচ, সিঙ্গেল কিওয়ার্ড অ্যাড গ্রুপ, সেটা হচ্ছে এটা। আর আমি ভাই জিজ্ঞেস সিঙ্গেল আপনার হচ্ছে সিঙ্গেল থিম গ্রুপ সিঙ্গেল মানে একটা SDAG ইন্টেন্ট থাকবে, একটা ইন্টেন্ট থাকবে। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে SKAG, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা কিওয়ার্ড সেম ইন্টেন্টের উপর অনেকগুলো মাল্টিপল কিওয়ার্ড, মানে ইন্টেন্টটা সেম থাকবে আর কি। হ্যাঁ, পুরো অ্যাড গ্রুপের একটাই থিম থাকবে। সাপোজ আমার উদ্দেশ্য হচ্ছে আমি আমার ভাইকে মেরে ফেলা, ঠিক আছে? তাহলে এটা থিমে মানে একটা কিওয়ার্ড থাকবে আমি ভাইকে মেরে ফেলা। বলতো মানে এখানে হচ্ছে এক থিম মানে একটি ল্যান্ডিং পেজ, সেই অনুযায়ী সব কিওয়ার্ড মানে বিজ্ঞাপনের কপি, ল্যান্ডিং পেজ সবকিছুই সেম থাকবে, তাই তো? না, সেম না ভাই, আপনি মনে এখন বুঝতে পারেন। মানে ধরেন সাপোজ হচ্ছে ধরেন অফিস ক্লিনিং সার্ভিস, রাইট? অফিস ক্লিনিং হ্যাঁ। সার্ভিস, এইখানে যে অফিস ক্লিনিং তো অনেকগুলো কিওয়ার্ড ভ্যারিয়েশন আছে না? যেমন নিয়ার অনেকগুলো variation আছে। হ্যাঁ, সাপোজ নিয়ার মি, ধরেন নিয়ার মি হচ্ছে একটা থিম, এই নিয়ার মি টাইপ ধরেন হচ্ছে একটা, এটা হচ্ছে একটা থিম, মানে Only থিমটা near me দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। যেমন যদি বলি যে এসি রিপেয়ারের, সেক্ষেত্রে ইমার্জেন্সি এসি রিপেয়ার, 24 আওয়ার এসি রিপেয়ার, আর্জেন্ট এসি রিপেয়ার, ঠিক আছে? বুঝতে পারছি ইন্টেন্ট একই থাকবে। আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন নাই? আমি যদি প্রতিদিন কোশ্চেন করতে থাকি। ভাইয়া এখানে যে অ্যাড গ্রুপ ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ, এখানে এই যখন মাল্টিপল কিওয়ার্ড গুলো টার্গেট করবো, যেমন আফটার আওয়ার যেটা দেখালেন, আফটার আওয়ার, ডিউরিং অফিস আওয়ার, এরকম আলাদা আলাদা করে আমাদের দুইটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে যে কোনো বিজনেসের জন্য। দুইটা ক্যাম্পেইন কেন? দুইটা অ্যাড গ্রুপ করব। দুইটা অ্যাড গ্রুপ, একটা ক্যাম্পেইন আন্ডারে দুইটা অ্যাড গ্রুপ, দুইটা অ্যাড গ্রুপের ভিতরে মাল্টিপল কিওয়ার্ডস, আবার ইন্টেন্ট বেজ আর কি। And এটাই করতে হয়, এটাই অলওয়েজ আমরা করি, তাই না জয় বস? ওটা আসলে ল্যান্ডিং পেজের স্ট্রাকচার অনুযায়ী ডিপেন্ড করে। এখন দেখা যায় আপনার কোনো ক্যাম্পেইনে একটা অ্যাড গ্রুপ করা হয়, সাপোজ যদি আপনি একটা ব্র্যান্ড ক্যাম্পেইন করেন, ওখানে জাস্ট ব্র্যান্ড কিওয়ার্ড, ওখানে একটাই অ্যাড গ্রুপ করা হয়। আর কোনো যদি সার্ভিস টাইপ আপনি ক্যাম্পেইন করেন, সেখানে আপনার ধরেন সার্ভিস থাকবে 4টা, তখন একটা ক্যাম্পেইন 4টা অ্যাড গ্রুপ করা হয়, পার সার্ভিসে একটা। আবার ধরেন সার্ভিস একটাই, সেখানে হচ্ছে আমরা আবার কিওয়ার্ড ইন্ডিভিজুয়াল অনুযায়ী আবার 2-3টা করি, বাজেট অনুযায়ী, মানে ডিপেন্ড করে। এটা যে পার্মানেন্ট এমন কিছু না। আমার কোশ্চেন যেটা কিছুটা কাছাকাছি ছিল, যে মানে আমার হচ্ছে ক্যাম্পেইন আর অ্যাড গ্রুপ নিয়ে একটু কনফিউশন চলছে। মানে ধরেন একজন যদি মাল্টিপল সার্ভিস দেয়, প্লাম্বিং এ হলো, সেক্ষেত্রে কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যাম্পেইন করবো নাকি আলাদা আলাদা অ্যাড গ্রুপ? সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের বাজেট উঠে যাবে। সাপোজ আপনার ক্লায়েন্টের বাজেট হচ্ছে 10,000 বাজেট, ঠিক আছে? তার মানে কি আপনি এখানে হচ্ছে মানে প্রত্যেকটার জন্য আপনি ডিপেন্ড টাইপ আপনি হচ্ছে সার্চ ক্যাম্পেইন রান করবেন, প্রিমিয়াম রান করবেন, ডিমান্ড জেন রান করবেন, পুরো একটা বড় বিজনেস কোম্পানি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি ওরকম প্ল্যান করতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনার ক্যাম্পেইনের বাজেট হচ্ছে 1,000 টাকা বাজেট, তাহলে আপনি তখন কি করবেন? তখন আপনি যেটা করবেন ওই যে একটা ক্যাম্পেইন 3 থেকে 4টা অ্যাড গ্রুপ, শেষ, এটুকুই। তো আলটিমেটলি বাজেট যত বাড়বে তত আপনি তখন ওই যে, আর যদি ওই যে বাজেট যদি বেশি থাকে তখন আপনি কি করবেন, ওই যে পার সিঙ্গেল সার্ভিস আপনি তখন একটা মানে প্লাম্বিং সার্ভিস যে ক্যাটাগরি, ওই প্রত্যেকটা ক্যাটাগরির উপরে কিন্তু যে আলাদা ল্যান্ডিং পেজ থেকে আলাদা আলাদা ক্যাম্পেইন করতে পারেন। মানে আমরা সবকিছু বাজেট অনুযায়ী ডিপেন্ড করে। জয়দি ভাই, এক্ষেত্রে কি ল্যান্ডিং পেজ প্রতিটার জন্য আলাদা আলাদা হবে? অবশ্যই মনে রাখবেন যে একটা ল্যান্ডিং পেজ, একটা ইন্ডেন্ট, একটা সার্ভিস, এটা মাথায় রাখবেন। মানে পুরো একটা ল্যান্ডিং পেজ, আপনি যদি বাজেট কম থাকে তাহলে একটা অ্যাড গ্রুপ আর হচ্ছে একটা সার্ভিস, আর যদি বাজেট বেশি থাকে তাহলে একটা ল্যান্ডিং পেজ, একটা ক্যাম্পেইন, একটা ইন্ডেন্ট। কিন্তু ভাই যদি এরকম হয় যে একটা ল্যান্ডিং পেজে অনেকগুলো মানে জগা সেক্ষেত্রে আপনাদের একটা ল্যান্ডিং পেজে সব যেত, তাহলে কি করবেন, আপনি একটা ক্যাম্পেইন করবেন। আর ল্যান্ডিং পেজের ওই ল্যান্ডিং পেজের যে কয়টা ক্যাটাগরি থাকে, সাপোজ ধরেন একই ল্যান্ডিং পেজ, একটা ক্লিনিং সার্ভিস, এখন ক্লিনিং সার্ভিস ওই একটাই ল্যান্ডিং পেজ, আর কোনো ল্যান্ডিং পেজ নাই। আর ওই একটা ল্যান্ডিং পেজে ওরা লিখে রাখছে ওরা অফিস ক্লিনিং এ দেয়, হোম ক্লিনিং এ দেয়, রেসিডেন্সিয়াল ক্লিনিং এ দেয়, তারপর হচ্ছে কমার্শিয়াল ক্লিনিং এ 4টা ক্লিনিং দেয়। তাহলে আপনি জানেন যে ওরা এই ক্লিনিং মধ্যে 4টা দেয়, তাহলে যে আপনি একটা ক্যাম্পেইন করবেন আর ওই 4টা ক্লিনিং টাইপ হচ্ছে ওই 4টা ক্যাটাগরি টাইপ আপনি কিওয়ার্ড রাখবেন, ওই 4টা কিওয়ার্ড টাইপ ক্যাটাগরি তাহলে 4টা গ্রুপে রাখতে পারেন এরকম। জি ভাই, বুঝতে পারছি। আমরা কি ক্লায়েন্টকে সাজেশন দিব না, মানে প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা ক্লায়েন্ট আমরা যাবো না, ভাই ভুলেও ফার্স্ট টাইম দিবেন না, বুঝছেন? ক্লায়েন্টের সাথে যখন মিটিং করবেন তখন ফার্স্ট টাইম ভুলেও সাজেশন দিবেন না। ভাই আমার জানা মতে, হ্যালো ভাই, শোনাচ্ছি আমার কথা? জি ভাই। আমার জানা মতে আপনার ক্লায়েন্টরা ল্যান্ডিং পেজ, ডেডিকেটেড ল্যান্ডিং পেজ অটোমেটিক বানিয়ে রাখে, ওদের একজন ডেভেলপার থাকে অলওয়েজ, ঠিক আছে? আর আপনার মনে করেন যে ল্যান্ডিং পেজ টেনশন করার কিছু নাই, ওরা এতটা যে
মানে এত স্পিডফুলি কাজ করে বলার বাইরে ভাই। আমি যেতগুলো কাজ করেছি আপনার একটা এজেন্সিতে, তাতে দেখছি যে খালি বলা মানে বাকি মুখ দিয়ে যে তোমার ডেডিকেট ল্যান্ডিং পেজ লাগবে একটা, ওর করতে দেরি ভাই নেই ভাই। তাহলে এটা আপনি হয়তো এরকম করছেন, বা অধিকাংশ গান এটা ঠিক করতে চায় না। ওরা দুনিয়ার টাকা কষ্ট করবে, ল্যান্ডিং পেজ ঠিক করতে চায় না, ঠিক আছে? তাহলে আপনি ভাগ্য হয়তো ভালো করছে, বাট রিয়েলিটি হচ্ছে এটাই। উল্টা ভাই সাজেশন দিলে ক্লায়েন্ট ভয় না, পায় পলাই যায়, গান ভাই তুমি দিলে কাজ বড় করো তুমি না। রেজাল্ট না, ওরা ল্যান্ডিং পেজ ঠিক করতে চায় না, ঠিক আছে? এই। আর ভাই আপনি বিশ্বাস করবেন কিনা করবেন, 16টা ল্যান্ডিং পেজ তৈরি করছে, 16টা ওয়েবসাইটের আদলে তাহলে ওটা একবার। আপনি বন্ধ করে পাইছেন, দ্যাটস ওয়াই। ভাই আমি একটা পাইছি হ্যাকরা, বুঝছেন, ওর ল্যান্ডিং পেজে লেখা ছাড়া কিচ্ছু নাই, ক্লিনিং সার্ভিস কিচ্ছু চেঞ্জ করবো না। আমি কি ঠিক আছে তোমার এটা দিয়ে চালানো যাবে, এক সমস্যা নাই। আর জহির ভাই আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন এরকম যে না বললেই নয়, আমি কনফিউশনে আছি। কনফিউশন এরকম দেখা যাচ্ছে কি আমার টার্নিং পিরিয়ডে $20 হয়ে দিছি, এখন $20 দেওয়ার পর ওর রেজাল্ট আসতেছে, মানে দেখা যায় একটা করে কল পায়, 2টা করে লিড আসে, হ্যাঁ ইমপ্রেশন ক্লিক সব ঠিক আছে। হঠাৎ করে ও কষ্ট জানেন, ও নিজে নিজে মানে মেকারি করে আপনার হলো দেখা যাচ্ছে যে $150 একবারে দিয়ে যাচ্ছে। যাওয়ার পর ও একটু মাতাল টাইপ, মদ খায় আর সারাদিন এসব যদি তার আবল যদি তাবল এরকম করে। বাজেট থাকে, তাহলে আপনি প্রথমে $50 দিয়ে শুরু করেন, আপনাদের আরো সুবিধা অপরচুনিটি, অনেকে বাজেট দিতে চায় না। ভাই আমার তো লার্নিং পিরিয়ডের শুরুতে ক্যাম্পেইন তো লার্নিং পিরিয়ডে থাকে, লার্নিং পিরিয়ড তো কখনো সম্ভব না বেশি করে বাজেট দেওয়া, এটা অসম্ভব হ্যাঁ, আমার 30 জানা চল্লিশ মতে। দিতে পারেন। আবার সাউন্ড সার্ভিসে এর থেকে বেশি দেওয়া যায়, কারণ সার্ভিসে যদি এসিপিসি অনেক হাই থাকে। ঠিক আছে, আর লোকাল বিজনেস অনুযায়ী তো আপনার তো কখনোই এত হাই বাজেট দেওয়া উচিত না আমার জানা মতে, তাই দেইনি আমি অবশ্য। তারপরে আসসালামু ধীরে আলাইকুম। ধীরে আপনার সিপিসি কত? রাকিবুল বস, আপনার সিপিসি কত? সিবিসি $6। তাহলে $6 আপনি যদি $50 না দেন, আপনার যদি $10 বা $20 দেন, কয়টা ক্লিক আপনি করতে পারবেন, এফোর্ড করতে পারবেন? ভাই আপনি শুরুতে অ্যাওয়ারনেস করবেন কখনো লার্নিং এ, আপনি 6টা ক্লিকে তো আপনার $20 শেষ। না ভাই না। 318, ওই 318, তাহলে সর্বোচ্চ 4টা, 424। ভাই আপনি 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 কি ফার্স্ট মানে 15 দিন নাই হতে কি একেবারে $15 বসে থাকবেন? গুগলকে তো পাগলা বানিয়ে দেবেন একবারে ভাই, অত বানানো যাবে না ভাই, ষোলো ভাবে দেওয়া লাগবে। যাই হোক ভাই, ওটা চাপের হিসেবে হতে পারে, বাট এটা হচ্ছে ডিপেন্ড করে। আমি অ্যাকচুয়ালি এর থেকে অনেক অনেক বেশি বাজেট দিয়ে শুরু করছি, অনেক বেটার আউটপুট আসে। বাট মিনিমাম শুরু করলে এভারেজ যদি কম থাকে, 30-40, ধরেন $1 $1.5 যদি থাকে, তাহলে $30-40 দিয়ে ইজিলি শুরু করা যায়। তারপর মানে আপনি $30 দিয়ে শুরু করলেন, দেখা যায় 15 দিন পর কি আপনি হুট করে $80 দিতে পারবেন? কখনোই না ভাই, না, আস্তে আস্তে বাড়াবে। আশি করে আপনি যে আস্তে আস্তে বাড়াতে হবে। তখন গুগলের যে মেশিন লার্নিং কোড, ওটা অ্যাকচুয়ালি কনফিউশন হয়ে যায়। তখন অ্যাকচুয়ালি ওরা হচ্ছে আপনাকে কনভার্সন তো দিতে হবে, আপনি যদি বাজেট বাড়িয়ে দিয়েছেন তখন উল্টাপাল্টা কনভার্সন আসা শুরু করে, and হচ্ছে তখন তো এই ক্ষেত্রে এটা করা যাবে না। সবসময় ফলো আপ করতে হবে, আপনার বাজেটটা যেন সবসময় একটা পার্সেন্টেজ থাকে। পার্সেন্টেজ বলতে আপনার $30 থাকলে ওখানে আপনি সর্বোচ্চ $11 বাড়ে দিয়ে আপনার $41 বা $45 করা যাবে না, আপনার এখন মিনিমাম 3/1 দিতে হবে, এইভাবে এগোতে হবে ধীরে ধীরে। যখন দেখা গেলো আপনার ফুল ডাটা কালেকশন হয়ে গেল, তখন আপনার ফুল ভাবে দিতে হবে সব কিছু, ঠিক আছে? এটুকু জানি। আর জহির ভাই এই যে কনভার্সন ট্র্যাকিংটা, এটা নিয়ে একটু প্রবলেম আছে আমার, যে না বললে নয়। এই কনভার্সন ট্র্যাকিং এটা ইমরান শেখ ভাই জানে, আমার ট্র্যাকিং এর কোনো আইডিয়া নেই। মানে আমাদের তো লোকাল বিজনেসের, শুনেন জয় ভাই, লোকাল বিজনেসের তো বেসিক হলো কি ফোন কল আর লিড ফর্ম, এই দুইটাই তো আমাদের ট্র্যাকিং করলে না। কিন্তু এই দুইটা এখন করার জন্য কি যে শামিম বসে যে কনভার্সন ট্র্যাকিং যে 6টা ক্লাস আছে দেখলাম ওয়েবসাইটে, ওই 6টা করলে কি হবে কি? এটা আপনার করার দরকার কি ভাই? এটার জন্য আলাদা সাইট দিয়ে দিবেন লোকের, আর ক্লায়েন্টকে বললে তো বলে দিবেন। আচ্ছা, আজকের ক্লাস রিলেটেড কোশ্চেন থাকলে করেন, কারণ এখানে আমরা অনেকেই নতুন আছি যারা শিখতেছি। বেশি অ্যাডভান্স কোশ্চেন করলে আমাদের মাথার উপর দিয়ে যাবে, বিশেষ করে আমি নিজে নিউ লার্নার। আমি একটু থামালাম। আমার নাম আশরাফুল, আমি নওগাঁ জেলা থেকে বলতেছি। তো আমি জানি না আজকে ক্লাসটা কোন টপিকের উপর হচ্ছে, আমি হুট করে জয়েন হয়েছি লিংক দেখে। যদি একটু গুগলে অ্যাকাউন্ট স্ট্রাকচার আজকের ক্লাসের টপিক। আচ্ছা, আপনি কোনো নোটিশ দেখেন নাই গ্রুপের? আশাফুল ভাই, গ্রুপে কোনো নোটিশ দেখেন নাই নাকি? বারবার তো বলা হয়েছে ক্লাস 5 এর উপরে আজকে ক্লাস। যাই হোক, প্রশ্ন করেন, প্রবলেম নাই।
সরি ভাই, আমি ওই নোটিশটা চোখে পড়েনি, সরি। আমি আরেকবার রাত্রে দেখে নিব নি +5টা। আশাবুল ভাই, আজকে ক্লাস ছিল আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট স্ট্রাকচার, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাডস এইসব নিয়ে সামথিং আলোচনা হয়েছে। আপনি ক্লাসটা দেখবেন আর ChatGPT, ক্লোড এসব নিয়ে রিসার্চ করবেন, পেয়ে যাবেন ভালোভাবে, ঠিক আছে? ইমরান হোসেন ভাই প্রশ্ন করেন। ভাই আমার প্রশ্নটা হলো অ্যাকাউন্ট নিয়ে, মানে বুঝতে পারিনি। অ্যাকাউন্ট মানে আমার হ্যাঁ বলেন। গুগল অ্যাকাউন্ট। এটা হলো কি, মানে আমার তো ওই ইন্ডিয়ান দিয়ে করা তো, এই শামীম ভাই যে লাস্টে যেভাবে দেখাইছে আর কি, বাংলাদেশে তো করা যায় না, তো ওই ক্ষেত্রে একটু প্রবলেম দেখাইছে। একটু ট্রাই করছিলাম একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য, তো ওইখানে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট পোস্ট। আর ওই আরেকটা গ্রুপ আছে না আমাদের, যেখানে মানে যেখান থেকে আমরা এখানে আসছি, ওইখানে এক ভাই বলছিল VPN ইউজ করার কথা। এটা কিভাবে করবো? মানে VPN কি ইউজ করতে হবে নাকি এভাবে চালাইতে পারবো অ্যাকাউন্ট প্র্যাকটিসের জন্য? আপনি ওখানে কি ক্যাম্পেইনে রান করতে পারতেছেন সেটা বলেন। ক্যাম্পেইন রান এখন পজ দেখাচ্ছে। হ্যাঁ, ওটা তো পজে দেবো, আপনি পজে রাখেন, সমস্যা কি? আপনি ভাই কিওয়ার্ড রিসার্চ ইট ইজ এভরিথিং তো ওকে নাকি? মানে কিওয়ার্ড রিসার্চ হতে হেডলাইন, কিওয়ার্ড রিসার্চ হতে ইট ইজ এভরিথিং তো ওকে। কিওয়ার্ড পানা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারতেছেন? হ্যাঁ, ওটা তো করা যায় ভাই। এন্ড হচ্ছে কি মানে ক্যাম্পেইন পাবলিশ করতে যাইতে পারতেছেন? হ্যাঁ, পাবলিশ পর্যন্ত যাইতে পারছি। ওকে, ঠিক আছে, এই আপনার এইটুকু কাজ, আর কিছু লাগবে না, এটা আপনার প্র্যাকটিসের জন্য। না, আমি আসলে কোশ্চেনটা এই কারণে করছিলাম যে যদি অ্যাকাউন্ট পজ হয়ে যায়, বা অ্যাকাউন্ট যদি আপনার এই মানে বাংলাদেশ থেকে খোলা, তো ওইখানে ইন্ডিয়ান দেওয়া আছে, পেমেন্টের ইনফো দেওয়া আছে, তো এক্ষেত্রে কি মানে ভবিষ্যতে কোনো প্রবলেম হবে কিনা, মানে সেফ কাজ করবে? ভাই এই অ্যাকাউন্টে তো আপনি কোনো কাজ করবেন না। আপনাদের ক্লায়েন্ট ভাই মেন কথা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট আপনার টাকা দিতে বলতেছে, বুঝছেন? ওনার গুগল অ্যাকাউন্টে আপনি ওই অ্যাকাউন্টে কাজ করবেন, আপনার অ্যাকাউন্ট লাগবে না। আপনি জাস্ট এখন প্র্যাকটিস করতেছে যে পাবলিশ পর্যন্ত আপনার এই অ্যাকাউন্টে কাজ আছে এইটুকুই। এটিও যদি করতে পারেন তাহলে আর কিছু লাগবে না, ঠিক আছে? আর কোনো কাজ নেই। এটা জাস্ট প্র্যাকটিস পারপাস। হ্যাঁ, এটা যে প্র্যাকটিস করবে জাস্ট এই যে আপনি পাবলিশ করতে আর কিছু ইমরান ভাই, হ্যালো। বুঝতে পারছি, কিন্তু মানে আমি একটু কনফিউশন ছিলাম যে আসলে সেম পিসি দিয়ে মানে কাজ করতে পরে প্রবলেম হবে কিনা সেটার জন্য। না। আচ্ছা ঠিক আছে তাহলে। ইমরান ভাই, আপনি একটা কাজ করতে পারেন। আপনার কোনো ব্যাংকে যদি কোনো অ্যাকাউন্ট থাকে, ওখান থেকে আপনি কার্ড নিতে পারেন, ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন। সেই কার্ডের আধারে আপনি অ্যাকাউন্ট করতে পারেন বাংলাদেশের পারপাসে। আর ম্যানেজার অ্যাকাউন্ট একটা করতে হবে আপনাকে যখন ক্লায়েন্টের কাজ নেবেন। আর আপনার অ্যাকাউন্ট খোলার কোনো প্রশ্ন ওঠে না এরকম যে, কারণ ক্লায়েন্টের নিজস্ব অ্যাকাউন্টে থাকে সবসময়, কারণ এত ডলার স্পেন্ড করবে একজন বিজনেস ওনার, ঠিক আছে? জি ভাই, ওইটা জানি আমি আসলে এই জন্য মানে কাজ করছিলাম যে মানে ভবিষ্যতে কোনো প্রবলেম হবে কিনা এই জন্য। না স্যার আমার তো অ্যাকাউন্ট লাগবে না, সেটা তো জানি। আর ভাই, আমার তো প্রায় 15টা ইমেল আছে একটা পিসির মধ্যে। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন মনিমুল হক খান ভাইয়ের কাছে। একটা ক্যাম্পেইনে কতগুলো অ্যাড গ্রুপ থাকা উচিত? ক্যাম্পেইনে আপনি মাল্টিপল অ্যাড গ্রুপ থাকা উচিত। আপনি স্পেসিফিক একই ইন্টেন্টেড কিওয়ার্ড ব্যাগ, যেমন হচ্ছে ধরেন একজন সার্ভিস দেয় কিনটা, বা যদি একটি ই-কমার্স ওয়েবসাইটে ধরেন হচ্ছে ওমেন টপস, তারপরে ম্যান জিন্স, এরকম প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা অ্যাড গ্রুপ থাকে, মানে প্রোডাক্টের দরকার বা সার্ভিসের দরকার। আচ্ছা, দ্যাট মিন্স সাবজেক্ট ওয়াইজ আমরা মাল্টিপল অ্যাড গ্রুপ করব, তাই তো? মাল্টিপল অ্যাড। সর্বোচ্চ কয়টা লিমিট ভাই? লিমিট তো আনলিমিটেড না, 20,000 ভাই। তাহলে সেক্ষেত্রে আপনি কয়টা করবেন? এতগুলো আমার প্রয়োজন মানে সারা জীবন কাজ করতে হবে না। স্ট্যান্ডার্ড আপনার প্রয়োজন 10টা, তখন আপনি 10টা করবেন? আইডিয়াল 3 থেকে 4। আচ্ছা জহির বস, যদি প্রত্যেক কিওয়ার্ডের জন্য একটা করে অ্যাড গ্রুপ করি কেমন হয় তাহলে? ওটা তো যে বললাম না, সিঙ্গেল এসকেজি তো ভালো কাজ করে। এই যে তুষার ভাই আপনি যেহেতু আমার স্ট্যান্ডার্ডটা আমাদের বলবেন, মানে স্ট্যান্ডার্ড কত আসলে উচিত। ক্যাম্পেইনে বাজেট দিয়ে যদি আমি প্রায় একটা সার্ভিসের আন্ডারে 20-25টা অ্যাড গ্রুপ করি, সেক্ষেত্রে রেজাল্ট কেমন আসতে পারে? নরমালি হচ্ছে ডেডিকেটেড যে ল্যান্ডিং পেজ ক্যাম্পেইন যে স্ট্রাকচার, সেটা হচ্ছে 2 থেকে 4টা অ্যাড গ্রুপ। এটা হচ্ছে তুষার ভাই ফর্মুলা। এন্ড অ্যাকচুয়ালি হচ্ছে আমি নিজেও এখন যেটা প্রমাণ পাচ্ছি, তাই খালা ক্লায়েন্ট আছে, শালার পুত্র হচ্ছে
একটা ক্যাম্পেইনের অধীনে মানে ধরেন বাজার কত $70 না $80 মনে হয়। তা ধরেন আমি নিজে অ্যাড গ্রুপ করলাম 2টা, ঠিক আছে, পে আরো অ্যাড করলো 10টা। ডেইলি একটা অপটিমাইজ করে, ঠিক আছে। তো একটা বেটার আউট রেজাল্ট যখন মারা খায় তখন আমার নক দেয়, আমি তো তুমি অপটিমাইজ করো, ঠিক আছে, আমরা বলো দেন এজেন্সি ওনা যখন দেয় তখন ইচ্ছা একটা কানা দেয়, তখন আপনার সোজা হয়ে যায়। আমি কিছু তোমার বালে ক্লায়েন্টে তোরা হাত ধরতাম না, ঠিক আছে, এটা বাদ দিয়ে দাও। আলটিমেটলি হে নিজে সবকিছু করে, আলটিমেটলি ওই যে নিজে সবকিছু করে, ডেইলি অপটিমাইজ করতে হবে। আরে ভাই ডেইলি অপটিমাইজ করা লাগবে এই সেই, তো পরে আর কি হলো অবস্থা। বাট নর্মালি আমি যেটা করি, আমি ওই যে 2-3টার বেশি যদি ক্লায়েন্ট যদি সার্ভিস টাইপ বেশি থাকে আর যদি বাজেট বেশি থাকে তখন 4টা রাখি। বাট নর্মালি আমি হচ্ছে 2 থেকে 3টে রাখি, 2 থেকে 3টা বেশি রাখি না অ্যাড গ্রুপ অলওয়েজ। জি ভাই, এইটা হয়তো তুষার ভাইও মনে হয় বলছিল যে 2-3টা অ্যাড গ্রুপ রাখা স্ট্রাকচার 2 থেকে 4টা অ্যাড গ্রুপ স্ট্রাকচার। আর ব্র্যান্ড ক্যাম্পেইন যেটা, ব্র্যান্ড ক্যাম্পেইন হচ্ছে একটা অ্যাড গ্রুপ রাখবা, জাস্ট ব্র্যান্ড কোয়ার্টি ওর আলাদা একটা। জহির বস, আমার লাস্টের একটু অভিজ্ঞতা শেয়ার করি। আমির ভাই করা যাবে? হ্যাঁ অবশ্যই, বলেন। আচ্ছা, আমার বিজনেসটা হচ্ছে পানির বিজনেস আমি একটু বুঝাই। বিজনেস হচ্ছে পানির বিজনেস। এখানে আমার 2 টাইপের ইউজার আছে, এক হচ্ছে কর্পোরেট ইউজার, এক হচ্ছে রেসিডেন্সিয়াল ইউজার। রেসিডেন্সিয়াল ইউজারের এখানে আমার সিপিসি 90 সেন্ট বা $1 বা $1.5। কিন্তু আমার যখন রেসিডেন্সিয়ালে চলে যাই, ওই জায়গার আমার সিপিসি আছে $11-12 পর্যন্ত আছে, এমনি আছে এভারেজ 4-5-6। আচ্ছা, আমি 2টা অ্যাড গ্রুপ করছি। 2টা অ্যাড গ্রুপ করার পরে একটা হচ্ছে রেসিডেন্সিয়াল, একটা হচ্ছে কর্পোরেট। দেওয়ার পরে আমি এভারেজ ক্যাম্পেইনে বাজেট দিয়েছি $20। এখন আমার যখন যেদিন আমি রান করছি তার সেদিনকার কর্পোরেটে ইমপ্রেশন মোটামুটি আসছে, ক্লিক আসছে 2টা। বাট এর পরবর্তী থেকে আমার ওই অ্যাড গ্রুপে কোনো ইমপ্রেশনও নাই, কোনো ক্লিকও নাই লাস্ট 1 সপ্তাহে। বাট রেসিডেন্সিয়ালে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। এখন আমি অ্যাড গ্রুপ করেছিলাম 2টা, পরবর্তীতে ওই অ্যাড গ্রুপ ডিরেক্টলি পজ করে দিয়ে ওইখানে একটাই অ্যাড গ্রুপ রেসিডেন্সিয়ালে, এগেইন অ্যানাদার ক্যাম্পেইন, অ্যানাদার একটা অ্যাড গ্রুপ দিয়ে রেসিডেন্সিয়ালে করতেছি, এখানে আমার ভালো রেজাল্ট পাচ্ছি। এটা কেন হইতে পারে? জহিরুল ভাই, এই দাম কেন হইতে পারে? ওইখানে আমি কোনো ভালো রেজাল্ট পাই না। বলতেছি, যখন আমি 2টা অ্যাড গ্রুপ দিয়ে একটা ক্যাম্পেইন রান করছি, রেসিডেন্সিয়াল এবং কর্পোরেট, তখন আমি রেসিডেন্সিয়ালে ভালো রেজাল্ট পাই নাই, বলতে পারেন রেজাল্ট 0। যখন অ্যানাদার ক্যাম্পেইন, অ্যানাদার একটা অ্যাড গ্রুপ দিয়ে কর্পোরেটটা আলাদা চালাইছি, তখন আমার ভালো রেজাল্ট পাইছি। কর্পোরেট আলাদা আর রেসিডেন্সিয়াল কি আলাদা চালাইছেন? হ্যাঁ, প্রথমে একটা ক্যাম্পেইনের ভিতরে 2টা অ্যাড গ্রুপে ঢুকাইছি, পরবর্তীতে ক্যাম্পেইন আলাদা করছি। 2টার জন্য 2টা ক্যাম্পেইন, তাই তো? 2টা ক্যাম্পেইন। একটা ক্যাম্পেইনের ভিতরে যখন ঢুকাই তখন ভালো রেজাল্ট পাই। আমরা যখন একটা ক্যাম্পেইনের ভিতরে আপনার মানে 2টা বা 3টা বা 4টা অ্যাড গ্রুপ করি, তখন গুগল যেটা করে, আপনি দেখবেন সব অ্যাড গ্রুপ কিন্তু ভালো রেজাল্ট আসে না। দেখবেন যে একটা অ্যাড গ্রুপে খুব ভালো রেজাল্ট আসে, আবার কোন একটা অ্যাড গ্রুপে দেখবেন যে মানে কোনো ইমপ্রেশন আসতেছে না, আবার কোন একটা অ্যাড গ্রুপে দেখবেন খুবই কম রেজাল্ট আসতেছে। এটা আর যখন আপনি সিঙ্গেল ক্যাম্পেইন রান করবেন, তখন তো অল প্রায়োরিটি তো আলটিমেটলি ওই অ্যাড গ্রুপটাতেই, ঠিক আছে, তখন তো আলাদা কোনো ইস্যু থাকে না। তো এটা কি গুগল উপরে ডিপেন্ড করে। এক্ষেত্রে আমি মেলা একটুখানি রিসার্চ করার চেষ্টা করছি, যদি আমি এক্সপেরিয়েন্সেস না। তুষার ভাই আসলে এই প্রশ্নটা করবো, ইচ্ছা আছে, তো এরকম কেন হয় কিনা। এখানে একটা বিষয় আছে, হয়তো ওই যে অপটিমাইজেশনের একটা ব্যাপার আছে না, যে গুগল হচ্ছে নিজে অপটিমাইজ করে যেটাতে ভালো রেজাল্ট আসে সেটাতে বেশি খরচ করে এবং সেটাতে সবকিছু বেশি নিয়ে আসে। ওইটার একটা কথা আছে গুগল সবসময় সহজ কনভার্সন চায়। সহজ কনভার্সন যদি এই অপটিমাইজার এই কথা দিয়ে এখানে অ্যাপ্লাই করি, সহজ কনভার্সন বলতে কম টাকায় রেসিডেন্সিয়ালে ভালো রেজাল্ট পাচ্ছে, কিন্তু আমার এখানে সিপিসি তো হাই। মানে লাস্ট আমি এটা পাইছি, এটা আমি ফাইন্ডিং করছিলাম যে ওখানে আমার সিপিসি হাই, তো এখানে হয়তো বা ও ওইদিকে মোটে যাচ্ছেই না, ও আমার রেসিডেন্সিয়াল নিয়ে পড়ে আছে। আসসালামু আলাইকুম তুষার ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম বস, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ বস। আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ ভাই। মেন্টর চলে আসে, এখন টোটালি মিউট। না রে ভাই, মেন্টর ফেন্টর না, আমিও আপনাগুলোকে শিখতেছি, শিখেই যাচ্ছি, শিখার আর শেষ নাই। বাংলাদেশের মেন্টররাও যে অনেক সময় আমার কোর্স চাই ভাই। এটা কোনো ব্যাপার, এটা চাইতেই পারে। শামীম ভাই কয় না,
যে আমার ক্লাস দেখে তারা ক্লাসে যায়, ওটা কোনো ব্যাপার। আপনারা হলেন বস মানুষ, আপনারা একটু হেল্প করবেন সবাইকে। অ্যাকচুয়ালি কি ভাই, মানুষ যেটা টাকা দিয়ে কিনে বুঝছেন, ওটা আলাদা একটা ভ্যালু দেয়। হ্যাঁ, আপনি ফ্রিতে যত ভ্যালুয়েবল জিনিস দেন দেখবেন ওটার ভ্যালু নাই। এই যে আপনাদের মানে সিম্পল কিছু কথা বলি, ধরেন আমার রিসেন্ট একটা হিস্টোরি বলি। আমি বাংলাদেশে একজনকে সার্ভিস দিতেছি, তার 4টা অ্যাকাউন্ট প্লাম্বিং নিশের। তো 4টা অ্যাকাউন্ট আমি শুধুমাত্র অপটিমাইজ করব, 25K করে ফাইনাল করছি, 30K ফিক্সড বলে দিয়েছিলাম। পরে যেহেতু চারটা এসে 100K মানে 1 লাখ টাকা সে আমাকে পাঠিয়ে দিছে। এখন একজন বাংলাদেশি হিসেবে বা বাংলাদেশি মানুষের থেকে 1 লাখ টাকা নেওয়া ভাই মানে কি লেভেলের টাফ, যারা মার্কেটে কাজ করে তারা সবাই জানেন। মজার বিষয় হইতেছে কি, তার যে অপটিমাইজেশনের যা যা করলাম এইগুলা কিন্তু ভাই সবকিছু মানে আমার দেয়াই আছে, রিসোর্স গুলা দেয়াই আছে, বুঝছেন? তো দেখলাম যে মানুষ আসলে মানে টাকা দিয়া কিনে নিতেছে ভ্যালুটা, কিন্তু যেটা আমি আগে দিছি বা ফ্রিতে দিছি সেটারে কিন্তু ওইভাবে মূল্যায়ন করতেছে না, বুঝছেন? তো যখন টাকা দেয়, যেমন 1 লাখ টাকা দিছে, সে আউটপুট কিন্তু পাইতেছে, তার সিপিসি অনেকটা ড্রপ করছে আগের থেকে, তার কোয়ালিফাইড লিডের পরিমাণ বাড়ছে, তার ইমপ্রেশনের পরিমাণ, ইমপ্রেশন মানে সিটিআরটা বাড়ছে, ইমপ্রেশন এবং ক্লিকের যে রেশিওটা এটা অনেকটাই বেড়ে গেছে, যার কারণে তার কোয়ালিটি স্কোর আরো বেশি বুস্ট আপ হয়েছে। মানে বেশ কিছু বিষয়ে অপটিমাইজ করার পর এখন তার অ্যাডটা খুব ভালো র্যাঙ্ক করছে। 4টা অ্যাকাউন্টের মধ্যে অলরেডি 2টা একদম অ্যাবসোলিউট টপ পেজে থাকতেছে মোস্ট অফ দ্য টাইম, আর বাকি 2টার মধ্যে একটা অনেক স্ট্রাগল করতেছে, ওই ট্র্যাকিং এ অনেক ইস্যু আছে, সবকিছু বলছে চলছে। তো যাই হোক, এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, যে মানুষ যখন টাকা দিয়ে কোনো কিছু কিনে নেয় তখন তার সাইকোলজিক্যাল ভাবে একটা বিষয় কাজ করে যে আমার এই টাকাটা কাজে লাগাইতে হবে। আর যখন মানুষ ফ্রিতে অনেক মূল্যবান কিছু পায় তখন সে ভাবে যে এটা তো ফ্রি। এটা হইতেছে মানে একটা হার্শ রিয়েলিটি, মানুষের একটা মানে সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলতে পারেন। তো কমিউনিটিতে আসলাম আজকে মিটিং এ, এইখানে তো দেখলাম বেশিরভাগই পুরাতন পাপীরাই আছে। তো কমিউনিটিতে যখন একটা কোথাও পোস্ট হয় বা কেউ বলে যে আমি একটা কমিউনিটি বিল্ড করতেছি বা একটা গ্রুপ খুলছি, এই বিষয়ে ডিসকাশন হবে বা এই বিষয়ে আমাদের এইখানে রেগুলার মিটিং হবে, দেখবেন যে প্রথম অবস্থায় যখন একজন অ্যাডমিন কথা বলে অ্যাপ্রুভ করে তখন তার কাছে কি কি কথা দেয়, বলে যে হ্যাঁ আমি প্রত্যেকটা ক্লাস করব, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কি বলে হোমওয়ার্ক দিব, এগুলা সবকিছু আমি কমপ্লিট করব। বাট একটা সময় পর দেখা যায় যে মিটিং এ লোক থাকে না। কারণ কি ভাই? অজুহাত। সবাই তখন অজুহাত দেখায়, সবাই ব্যস্ততা দেখায়। হ্যাঁ, ব্যস্ততা মানুষের থাকতেই পারে। দেখেন এইখানে 100+ মানুষ আছে, মানে 100+ মেম্বার্স আছে, মাত্র এখানে আমরা 37 জন আছি। বাকিরা কিন্তু যার যার মতো ব্যস্ত। তো এই যে মানুষগুলো যে কেন জয়েন করে গ্রুপে আমি তা নিজেও জানি না। আজ পর্যন্ত এই জিনিসটা মানে এই সায়েন্সটাই আমি ধরতে পারলাম না। জহির ভাই হ্যাঁ, এই জিনিসটাই বলতেছি। আমি ওইদিকে আসতেছি ভাই, 1 বাই 1 আসতেছি, এইগুলো তো বলার কিছু কারণ তো আছেই। জহির ভাইয়ের কমিউনিটিতে অলমোস্ট 500+ মেম্বার। যদি আপনি একটা মিটিং করেন বা এই মিটিং এর লিংকটাই জহির ভাইয়ের গ্রুপে দিয়ে দেন, 2টা গ্রুপ মিলাই হয়তো বা আমাদের কত 50 বা 60 অ্যারাউন্ড 60 মেম্বার হবে কি সন্দেহ মিটিং এ। এখন বাকিরা দেখবেন যে সাইলেন্ট মোডে আছে, অনেকে হয়তো বা কাজ বাজ নিয়ে ব্যস্ত আছে, আর অনেকে ওই খেলা বা অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত আছে। এইখানে আমরা যে জার্নিতে আছি, আমরা ফোকাসটা কিভাবে হারাই, এই এত কিছু বললাম, উদ্দেশ্য একটাই, মানে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা ফোকাসটা ধরে রাখতে পারি না কেন। আপনাদের একটা গল্প বলি। আমি আমার স্টুডেন্টদের আমি প্রায়শ গল্পটা শোনাইতাম, আপনাদের শোনাইছি কিনা আমার মনে নেই। একটা
আজকের গল্পটা সবাই ভাই মনোযোগ দিয়ে ধরেন, বুঝছেন? এই গল্পের উপরেই হোমওয়ার্ক হবে, হ্যাঁ? তো একটা লোক হইতেছে, ইয়ে, কি বলে, শুরু থেকেই বলি, মাঝের থেকে গল্প না আনি, শুরু থেকেই বলি। নদী পার হওয়ার জন্য লঞ্চে সাধারণত সবাই যাইতেছে। একটা লঞ্চ নদীর মাঝামাঝিতে যায় স্তরে আটকা পড়ছে। আটকা পড়ার পরে এখন উত্তাল ঢেউ সবকিছুর পর ওই লঞ্চটা কোনোভাবে ডুবে গেছে। তো ঝড়ের কবলে পড়ে লঞ্চ ডুবে যাওয়ার পর মানুষজন মোটামুটি আশেপাশে যারা ছিল সবাই মারা গেছে, মোস্ট অফ দ্য পার্সন আর কি ডেথ। তো সবাই মারা যাওয়ার পর ওই সেইখান থেকে কোনো এক ব্যক্তি বেঁচে ফিরছে। বেঁচে ফেরার পর এখন সে সাঁতরাইতেছে। সে তার জীবনের মানে সর্বোচ্চটুকু দিয়া সে সাঁতরাইতেছে। তো সাঁতরানোর পর অনেক টাইম পর্যন্ত সে সাঁতার কাটতেছে, সাঁতার কাটতেছে, সাঁতার কাটার পর সে হাতের কাছে একটা কিছু পাইছে। ওই যে আমরা ছোটবেলায় একটা প্রবাদ পড়ছি, ম্যান ইজ ড্রোনিং ক্যাচেস আ স্ট্র। যখন একজন মানুষ ডুবে যাওয়া ধরে তখন সে খড়কুটা পাইলে ওইটাও ধরে ওইলো আঁকড়াই বাঁচতে চায়। ওই মানুষটা তাই করছে, সে সাঁতার কাটতেছে, ওই সময় সে হাতের কাছে কিছু একটা পাইছে যেটা ধরে সে বেঁচে থাকার জন্য বা অ্যাজ এ সাপোর্ট হিসেবে সে ওইটাকে নিছে। নেওয়ার পর সে সাঁতরাইতেছে, সাঁতরাইতেছে, রাত বেরোয় সকাল হয়েছে, সকাল প্রায় আবার সন্ধ্যা নেমে আসতেছে। তো সে সাঁতরাইতেছে অনেক, মানে লং টাইম সাঁতার কাটার পর সে দেখতেছে অনেক দূরে ছোট ছোট গাছ দেখা যায়। আপনারা যারা নদীর পাড়ে যান তারা জানেন দূরের বস্তুগুলা খুব ছোট ছোট দেখায়। তো ওই লোকটা কি করছে, দেখতেছে যে অনেক দূরে খুব ছোট ছোট গাছ দেখা যাইতেছে, তার মানে সে কিনারার দিকে, কিনারাটা ওই ফার্স্ট টাইম সে দেখলো। দেখার পর সে কি করলো, তার নাকে একটা দুর্গন্ধ আসছে, হ্যাঁ? তো এইদিকে সে সাঁতরাইতেছে সাঁতরাইতেছে কিনারার দিকে, সে যতই আগাইতেছে তার নাকে দুর্গন্ধটা তীব্র থেকে তীব্রতর হইতেছে। আস্তে আস্তে সে সাঁতার কাটতে কাটতে একটা সময় পর সে পায়ে মাটির স্পর্শ পায়। সে তখন বুঝতে পারে যে না, আমি হয়তোবা এই যাত্রায় বেঁচে গেলাম। তো সে কি করে, ওই সাঁতার কাইটে সে পাড়ে চলে আসে। পাড়ে আসার পরে সে উপরে উঠে, উপরে ওঠার পর তার নাকে এত পরিমাণে দুর্গন্ধ আসে, সে ওই দুর্গন্ধ, পচা দুর্গন্ধের কারণে সে একদম বমি টমি করে ফেলে। তো তখন সে ভাবে যে নিশ্চয়ই এই পাড়ে কোনো জায়গায় এমন পচা কিছু আছে যেটার জন্য এই দুর্গন্ধটা আসতেছে। তখন সে এই দিক সেই দিক সব দিক খুঁজতে থাকে। সবকিছু খোঁজার পরেও দেখে যে ওই চরে বা ওই পাড়ে কোনো কিছুই নাই। অ্যাকচুয়ালি গাছগাছালি ছাড়া সবকিছু নিট এন্ড ক্লিন, কোনো মরা বা কোনো কিছু নাই। কিন্তু তার সে ওই দুর্গন্ধটার কোনো সোর্স বা উৎস খুঁজে পাইতেছে না। পরবর্তীতে সে খুঁজতেছে খুঁজতেছে, এরপর তার মনে হয়েছে যে আমি তো যে কলা গাছটা বা যেই জিনিসটা ধরে আসছি, তো ওই জিনিসটারও পাড়ের দিকে নিয়ে আসি, উপরের দিকে নিয়ে এসে তো আমার জীবন বাঁচাইছে। পরবর্তীতে সে কি করলো, ওই পাড়ের দিকে যখন সে মানে নদীর কিনারায় যখন আবার ব্যাক করলো, ব্যাক করার পর সে দেখতেছে যে অ্যাকচুয়ালি দুর্গন্ধটার উৎস হইতেছে ওইটা, সে একটা ডেড বডি ধইরা সে আসছে। সে একটা মানুষ, পচা গলা একটা মানুষ, যে মানে অনেকটা সময় পচে গলে যাওয়ার পরে মানুষ তো মরার পরে ভেসে ওঠে, আপনারা জানেন। তো ওরকম একটা ডেড বডি সে ধরে ভেসে ভেসে সে কিনারায় আসছে। এখন এইখানে আমাদের খুব বড় কিছু জিনিস বোঝার আছে। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত সে ফোকাসড, ততক্ষণ পর্যন্ত সে আশেপাশের কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারে নাই। সে ফোকাস ছিল কোথায়, তার যেভাবে হোক বাঁচতে হবে, পারে পৌঁছাতে হবে। এই জন্য তার কাছে ওই নাকে ওই দুর্গন্ধটা আসে নাই। যখন সে দেখলো যে ওই পারে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, তখন তার কাছে ওই ফোকাসটা আস্তে আস্তে, বাঁচার জন্য যে ফোকাসড, ওইটা সে আস্তে আস্তে সরে গিয়ে তার মেইন ফোকাসটা হইতেছে পাড়ের গাছগুলো। ঠিক আছে? যখন তার এই ফোকাসটা আস্তে আস্তে কমতে থাকলো, তার নাকে দুর্গন্ধটা তীব্রতর হইতে লাগলো। ফোকাস লেভেল একদম জিরোতে নেমে আসলো, যার কারণে লাগলো। এইখানে আমাদের সব থেকে বড় মেসেজ এবং লার্নিং হইতেছে এইটা। আমি এটা আমার স্টুডেন্টদের প্রায়শই বলতাম
তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, মানে অ্যাজ এ ভাই হিসেবে, নট মেন্টর বা এই আপনাদের, কিন্তু আমি স্টুডেন্ট বা অন্য কিছু মিন করি নাই। তো এখানে আপনাদের একটা মেসেজ বা লার্নিং হচ্ছে এইটা, আপনারা একটাই ফোকাস থাকেন, সিঙ্গেল একটা জিনিসে ফোকাস থাকেন, একটা কমিউনিটিতে অ্যাড থাকেন, বা যদি মনে করেন যে কমিউনিটির যে বারে বারে মেসেজ গুলো আসে এইগুলো আমার জন্য টাইম কনজিউম করতেছে, তাহলে সেই কমিউনিটি থেকে লিভ নিয়ে নেন। কারো যাইয়া পোস্ট করতে হবে না, কারো যাইয়া কোথাও করতে হবে না, দেখবেন যে অটোমেটিক্যালি সবকিছু আপনার জন্য, মানে এনভায়রনমেন্টটাই আপনার অনুকূলে চলে আসছে। সাকসেস এমন একটা জিনিস। তো আমাদের সবারই চেষ্টা করতে হবে ভাই ফোকাস থাকা। গ্রুপে জয়েন হওয়া এটা কিন্তু আমাদের কারো গোল না, কারো কোনো মানে গ্রুপে জয়েন হইলে যে আমার সব হয়ে যাবে তা কিন্তু না, কোর্স করলে যে সব হয়ে যাবে তাও কিন্তু না। এইখানে সব থেকে বড় বিষয় হইতেছে যে নিজের নিজের যে টার্গেট, নিজের একটা টার্গেট ফিক্স করতে হবে, দেন ওই টার্গেটে নিজেকে টোটাল ফোকাসটা দিতে হবে। তাহলে দেখবেন যে একদম শর্ট টাইমের মধ্যেই মানে সাকসেস আসতে বাধ্য। আমি কিন্তু ভাই অনেক পরে সাকসেস পাইছি। আমি পরে সাকসেস পাওয়ার কিছু কারণ আছে। আমি আসলে এইটারে সেকেন্ডারি বলে, মানুষ অনেক কিছু সেকেন্ডারি বলে, এইটা হচ্ছে আমার কত ওই 10th নাম্বারে আসলে মেবি এই সেক্টরটা। তো আস্তে আস্তে আমি লার্নিং এর সময় দিতাম, মানে কন্টেন্ট সময় দিতাম, সময় দিতে 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 এদিকে আমার স্কুলের জব, আমি হাই স্কুলের টিচার ছিলাম, স্কুলের জব প্লাস হচ্ছে নিজের কোচিং, নিজের কিন্ডার গার্ডেন, প্লাস নিজের ছোট ছোট ব্যবসা, সবকিছু মেনটেন করে আসলে এইদিকে আমি তত বেশি সময় দিতে পারতাম না। তবে কনসিস্টেন্সি ধরে রাখছিলাম এবং কনফিডেন্ট ছিলাম যে কোনো একদিন হয়তো বা এইটা আমাকে কিছু বেশ কিছু টাকা দিবে, মানে এটা নিজের প্রতি আর কি, নিজের একটা আস্থা বা বিশ্বাস ছিল। তো সেইখান থেকে আস্তে আস্তে শিখতে শিখতে মানে প্রায় 2 বছরের কাছাকাছি সময়ের পর আমি প্রথম কাজ পাই $400। হ্যাঁ, দেন তারপরে হইতেছে এইভাবে আস্তে আস্তে, মানে ওই বছরের শেষের দিকে $7,500 প্লাস ওই মাসে ইনকাম করি, এক মাসেই। এরকম ভাবে ভাই, মানে শুরুটা হওয়াটা ফার্স্ট স্টেপ, মানে আপনার সাকসেসের দিকে যদি যান, ফার্স্ট স্টেপটা সবসময় খুব হার্ড থাকে, তারপরে এই স্টেপ গুলা দেখবেন খুব স্মুথ হয়ে যায়। যারা ধরেন ফাইবারে, মার্কেট প্লেসে কাজ করে, তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে প্রথম 10টা অর্ডার পাওয়া কতটা টাফ ছিল। না, হ্যাঁ, কে কি বললো, কে কি করলো, ওইগুলো আমাদের চোখে পড়বেই না। আমি আমি যদি নিজেরটা দিয়ে বলি ভাই, আমি নিজেকে নিয়ে অনেক ব্যস্ত থাকি, প্লাস হচ্ছে আমার একটা মেয়ে আছে, আপনারা হয়তো অনেকে জানেন কি জানি না, আমার মেয়েটার বয়স 7 মাস, 7.5 মাস। যতটা টাইম ফ্রি থাকি ভাই ওরে টাইম দিই, ফোন থেকে আমি দূরে থাকার চেষ্টা করি, কারণ ফোনে আমি যখন থাকি আমার প্রচুর পরিমাণে টাইম কনজিউম হয়, এজন্য ফোন থেকে একটু দূরে থাকি। আর বাকি টাইম তো কাজের মধ্যেই থাকতে হয়, বুঝেনি। তো সব মিলাইয়া আমি, মানে আমার এই যে ভাই কত গ্রুপে আমি যে অ্যাডমিন আমি নিজেও জানি না। হ্যাঁ, এক এক সময় এক একজন দেখা গেছে দিয়ে রাখছেন। তো সমস্যা নাই, আমি হয়তো বা আমি আমার ফ্রি টাইমে আমি কিন্তু আমার কাজ ফেলায় আসি না, এই জিনিসটা মাথায় রাখবেন, আমি কখনোই আমার কাজ ফেলায় কোথাও আসি না। এখন হয়তো বা আমি কাজটা দ্রুত শেষ করে আপনাদের সাথে কানেক্ট হয়েছি। তো ফার্স্ট প্রায়োরিটি কিন্তু আমার কাজ, আর সেকেন্ড প্রায়োরিটি দেখা গেছে যে আমি অন্য কিছু করি। আমার মেয়েটা আজকে বাসায় নাই, যার কারণে আপনাদের সাথে জয়েন হয়েছি, যদি বাসায় থাকতে হয়তো বা জয়েন করতে পারতাম না, কারণ ওর সাথে হয়তো বড় একটু সময় দিতাম। এরকম মানে আপনার যে প্রায়োরিটি লিস্ট তৈরি করতে হবে, যে আপনার কোনটা ফার্স্ট প্রায়োরিটি, কোনটা সেকেন্ড প্রায়োরিটি, কোনটা থার্ড প্রায়োরিটি। প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আপনার আগাইতে হবে। সবাইকে যদি আপনার সেম প্রায়োরিটি দিতে চান ভাই, লাইভে কিছুই করতে পারবেন না, কারণ একজন মানুষ কোনোদিনই এট এ টাইম সবাইকে হ্যাপি করতে পারে না। আপনারা বিশ্বাস করবেন না, আমার ইনবক্সে বহুত জন আমার গালিও দেয়, ঠিক আছে, গালিও দেয়।
যে এরকম ফ্রিল্যান্সার বহুত দেখছে, অমুক দেখছে, অমুক দেখছে। আমি তো ভাই, আমি তারাই বলি ভাই আমি কোনোদিনও বলি নাই যে আমি একজন ফ্রিল্যান্সার, কারণ আমি নিজে বিলিভ করি যে আমি ফ্রিল্যান্সার না। আমি আমার ক্লায়েন্টের জন্য বা আমার আহ, যাদের জন্য কাজ করি সবাইকে অ্যাজ এ গ্রোথ পার্টনার হিসেবে কাজ করি। তার বিজনেসের গ্রোথ আমি এনে দেই, যখন তার বিজনেসটা গ্রোথে থাকে সে আমাকে পে করে। সে তার নিজের পকেটের থেকে একটা টাকাও কখনো আমাকে পে করে না। সো অনেকে হেল্প নিতে আসে, বুঝছেন ভাই, হেল্প নিতে আসে। আমি এইগুলো সব বাদ দিছি কেন জানেন? হেল্প নিতে আসে, একবার দুইবার মেসেজ দিবে, তিনবারের মাথায় কল মেরে দিবে, তিনবার চারবার পাঁচবার কল দিবে, মনে হইতেছে এরকম যে আমি তাদের সবার বেতনভুক্ত কর্মচারী। এই জন্য আমি কি করছি ভাই, আমার সাপোর্টটাও পেইড করে দিছি। পেইড করে দিয়ে আমার কিছু লাভ হয়েছে, লস হয়েছে। লাভ হয়েছে কিরকম, যে দেখা গেছে এইখান থেকে অনেক বড় একটা মানে টাকা বিডিটিতে আসতেছে, কারণ আমি কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজন ফ্রিল্যান্সারকে আমি সার্ভিস দিতেছি অ্যাড অ্যাডভাইজার হিসেবে। এইখান থেকে আমার বড় একটা আর্নিং আসতেছে, এই হইতেছে আমার সুবিধা। অসুবিধা কোথায়? অনেকে দেখা গেছে যে ইনবক্সে যখন মেসেজ দেয়, তা আমি তো স্বাভাবিকভাবে ভাই মানে অত বেশি ফোন টোন ব্যবহার করি না। তো মেসেজ টেসেজ দিলে, কল টল দিলে যখন রিসিভ হয় না, তখন আবার অনেকে গালিগালাজও করে যে এরকম ফ্রিল্যান্সার কত দেখলাম, এমুক দেখলাম, হামুক দেখলাম, এই আসলো গেল, এইটা সেটা ইত্যাদি। মানে যে যা পারে সবাই সবার বংশের পরিচয় দিয়ে যায়। তা আমি তখন কিছুই বলি না, মানে যার নিজের বংশেরই পরিচয় এরকম দিয়ে গেল এত সুন্দরভাবে, তার সাথে কথা বইলে নিজের ছোট করার কোনো মানেই হয় না, আস্তে করে ব্লক মেরে দিই। এই হইতেছে আমার বর্তমান স্ট্র্যাটেজি। তো যাই হোক, আপনারা এখানে যারা আছেন অনেক কথাই বললাম। আমার মেইন বিষয় হইতেছে আপনারা মানে ডাইভার্ট হয়েন না। যারা এখানে আছেন সিঙ্গেল একটা বিষয়ে আপনারা সবাই গুগল অ্যাডস শিখতে আসছেন, ওই ওয়েব অ্যানালিটিক্স এইটা সেইটা হ্যান ত্যান, এত কিছু দরকার নাই ভাই। আমি জহির ভাইয়ের প্রায় সে বলি, ভাই আপনি লার্নিং এ আর টাইম দিতে হবে না, আপনি হইতেছে মার্কেটিং এ টাইম দেন। ভাই আউটপুট নিয়ে আসতে হবে, আউটপুট নিয়ে আসলে আপনি দেখবেন যে সবকিছু ওকে। লার্নিং এর টাইম আপনি যতটুকু দিছেন এনাফ, কোয়াইট এনাফ। এইটুকুর জন্য আপনি মার্কেট প্লেসে যদি কাজ করেন এত কিছু লাগে না ভাই। মার্কেট প্লেসের কাজগুলো অনেক ইজি। যদি আপনি আউট অফ মার্কেট প্লেস চিন্তা করেন এবং লং লং টার্ম চিন্তা করেন, তাহলে আপনার যতটুকু দরকার আপনাদের মধ্যে অনেকের মধ্যে তা আছে। এখন আপনারা লার্নিং এ এত টাইম ওয়েস্ট না করে আপনারা কি করবেন, লার্নিং এর থেকে মার্কেটিং এর টাইমটা বেশি দেন। বেশি দিয়ে এদিক সেদিক ফোকাস না দিয়ে, যেমন অনেকে আবার কি করতেছে, আমার মাথাটা নষ্ট করে ফেলাইতেছে ইনবক্সে যে ভাই ই করেন, ওই কি বলে গুগল অ্যাডস এর ওই যে এআই দিয়ে কিভাবে আমি গুগল অ্যাডস কে মেইনটেইন করব বা কন্ট্রোল করব। এর হাজারটা ভিডিও আছে ভাই, হাজারটা ভিডিও। এআই সবকিছু পারে। এআই রে আপনি যদি বুঝান যে 3 আর 2 যোগ করলে 10 হয়, ও প্রথমে আপনারে 5 বলবে, পরে আপনি এআই রে বললেন না তুমি ভুল বলছো, এটা 3 আর 2 যোগ করলে 6 হয়, দেখবেন ও বলবে হ্যাঁ তাহলে 6ই হয়। মানে বুঝেন ওর অবস্থা কোন পর্যায়ে আছে। এআই হইতেছে হিউম্যান ট্রেন্ড একটা বিষয়, যেটা নাকি ও নিজে নিজের ট্রেন করার কোনো অ্যাবিলিটি এর এখনো নাই, বুঝছেন? এজন্য আমরা যে ইনস্ট্রাকশন দেই বা কেউ না কেউ এই ইনস্ট্রাকশনের উপর বেসিস করে তো কাজ করে। তো এআই এর উপর ডিপেন্ডেন্সি কমাইয়া নিজেরা ম্যানুয়ালি করার চেষ্টা করেন, দেখবেন যে ওইটা থেকে আউটপুট অনেক মানে মাস মাস বেটার পাওয়া যায়। আমি কিন্তু এআই এজেন্ট ব্যবহার করি সেই শুরু থেকে। আমি কি জন্য ব্যবহার করি ভাই, আমার অনেকগুলো অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট গুলার অডিটের জন্য আমি হেল্প নিই। তাও কি আপনার এআই যে অডিট, ওইটা যদি আমি ক্লায়েন্টের কাছে পাঠাই, ক্লায়েন্ট ওইভাবে মূল্যায়ন করে না, বুঝছেন? বর্তমান ক্লায়েন্ট গুলাও একটা যে সময় একটা বিষয় মনে রাখবেন যে ক্লায়েন্টরা কিন্তু আমাদের মেন্টরের মতো না যে ব্লাইন্ডলি সবকিছু বিলিভ করবে। ক্লায়েন্ট হইতেছে অনেক চালাক, আপনার আমার বা আমার মেন্টরের থেকে অনেক বেশি চালাক। তারা যাচাই বাছাই এবং সবকিছু করতে পারে, এবং ওই ওভারলুক দেখলেই সে বুঝতে পারে যে এটা এআই জেনারেটেড না আপনি বানাইছেন। যদি এআই জেনারেটেড সবকিছুর জন্য সে তারা আপনারা হায়ার করে নাই। এআই থেকে আপনি একটা রিপোর্ট তৈরি করলেন, কিন্তু ওইটা সরাসরি সাবমিট করাটা নিছক বোকামি। তবে হ্যাঁ, যদি আপনার ওই $50 কাজের জন্য হয় আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট $1000 কাজের জন্য এইগুলা যদি করে, সে নিছক একটা গাধা ছাড়া কিছু হবে না, বুঝতে পারছেন?
যে যত কথাই বলো, রিয়েল ফিল্ডে ভাই কাজ করি, রিয়েল ফিল্ডের কথা বলতেছি। তখন কি করি ভাই, এআই থেকে একটা রিপোর্ট জেনারেট করি, সেইখান থেকে যে ম্যাট্রিক্স গুলো পাই সেইগুলো আমি আবার ক্রস চেক করি, দেন রিয়েল স্ক্রিনশট নিয়ে সেইগুলোর উপরে বেসিস করে একটা রিপোর্ট ক্লায়েন্টকে সাবমিট করি। ক্লায়েন্টও হ্যাপি, আমিও হ্যাপি, এবং হইতেছে ওই রিপোর্টটার বেসিসে আবার সেকেন্ড রিপোর্টটা তৈরি করি। তো এআই এর হেল্প নেই এতটুকু, এর বেশি কিছু এআই এর যদি বলি এই তুমি এইটা অপটিমাইজ করে দাও, ভাই এআই এর অপটিমাইজ করার কথা বললে আপনার এআই কিছুই লাগবে না। এআই আপনার গুগল অ্যাডস ড্যাশবোর্ডে যদি দেখেন ভালো করে, ওইখানে অলরেডি কিন্তু গুগলের যে এআই, ইনবিল্ট এআই, ওটা কিন্তু এনাবল করাই আছে। আপনি ওইটারে ভালো করে কাজে লাগান, তাহলে দেখবেন যে ওইখানে অনেক কিছু পাবেন। আবার ওই যে আস্ক অ্যাট অ্যাডভাইজর আছে, অ্যাডভাইজর, ওইটারে কাজে লাগান, দেখবেন যে সেম আউটপুট দিতেছে। বুঝছেন, দিন শেষে আপনার কাছে হাজারটা হয়ে আছে। তারপরে অনেকে অনেক সময় প্রশ্ন করছেন যে মানে ইনবক্সে এআই রিলেটেড যেহেতু কথা উঠলো, এইটুকু আমি বলে শেষ করে দেই, তারপরে আপনাদের অন্য টপিকে যাইতেছি। তাহলে প্রথম কথা বললাম ভাই ফোকাস নিয়ে, আপনারা সবাই ফোকাস থাকবেন, বেশি বেশি এই দিক সেই দিক না ঘুরে, বেশি বেশি মানে গ্রুপ ট্রুপ এই ডে সেডে জয়েন করলে যে আপনাদের লাভ হবে তা কিন্তু না। যে কোনো একটা গ্রুপে থাকেন, আর যদি মনে করেন যে গ্রুপে আমার টাইম ওয়েস্ট হইতেছে, তাহলে সব গ্রুপ থেকে লিভ নিয়ে নেন। যখন আপনি সাকসেস হবেন দেখবেন যে আপনার এই সবাই গ্রুপে ডাকবে, আপনার কারো ডাকতে হবে না বা কারো গ্রুপে যায় মানে রিকোয়েস্ট করেও জয়েন হইতে হবে না। তো আপনাদের আমি স্ক্রিন শেয়ার দিই, হ্যাঁ স্ক্রিন শেয়ার দিয়ে কিছু বিষয় একটু দেখাই। তো এইটা ভাই, এইটা দেখাবো না, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের মেইন অ্যাকাউন্ট, এটা বাদ। আমি একটা ডেমো এইখান থেকে দেখাই। ওরে, এইটা না, ও চ্যাট জিপিটি তেও কিন্তু আপনার সবকিছু কানেক্ট করা হয়। যদি আপনারা এই জায়গায় আসেন, অ্যাপসে আসেন, দেখাই একটা একটা করে দেখাই। এখানে এসে লিখবেন সুপার ম্যাট্রিক্স, সুপার, এই যে এই সুপার ম্যাট্রিক্স যদি কানেক্ট করে নেন, এইখানে হচ্ছে আপনি 200+ মার্কেটিং সোর্সকে আপনি অ্যাড করতে পারবেন। মানে গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, মেটা অ্যাডস, যা যা আছে ভাই সব কিছু। এটা নিয়ে একটু রিসার্চ করেন, এটার আপনারা জাস্ট কানেক্ট করবেন, কানেক্ট করার পর অথরাইজড করবেন, দেন আপনি বলবেন যে ইউজিং সুপার ম্যাট্রিক্স গিভ মি দিস অ্যাকাউন্ট ইনফরমেশন, দেখবেন ও সব আপনারা দিয়ে দিছে। হ্যাঁ, আমি কানেক্ট করলাম না, জাস্ট দেখালাম। এই হতেছে একটা ওয়ে, আর একটা আছে, আর একটাও দেখাই দিই, উইন সর এআই মেবি, হ্যাঁ এই যে এইটা হচ্ছে 330টা ডাটা সোর্স এও অ্যাড করতে পারে। এগুলো একটু পড়ে নেবেন, হ্যাঁ আমি সব বললাম না, আপনারা একটু পড়ে নেবেন। তাই আগেরটা হচ্ছে সুপার ম্যাট্রিক্স, পরেরটা হইতেছে উইনসর এআই। এগুলা মূলত হইতেছে ইনবিল্ট এমসিসি সার্ভার। ওরা কি করে, এমসিসি সার্ভারের থ্রু আপনার যে গুগল অ্যাডস বা মেটা অ্যাডস যাই আছে, টিকটক অ্যাডস, এগুলো যদি আপনি কানেক্ট করেন ওর সাথে, এখান থেকে জাস্ট কানেক্ট করলেন, পারমিশন দিয়ে দিবেন, এখানে সাইন ইন করতে বলবে। তারপরে আপনি যে এই জিমেল থেকে গুগল অ্যাডসটা আপনারা খুলছেন বা রান করতেছেন, সেই জিমেলটা দিয়ে কানেক্ট করবেন। কানেক্ট করার পর দেখবেন যে ওইখানে ও অ্যাপসটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনি যদি বলেন ওকে, এইভাবে কোনো ইনস্ট্রাকশন দেন যে ইউজিং উইন্ডসর এআই, যদি আপনি এটা কানেক্ট করেন, হ্যাঁ এইভাবে লিখতে পারেন। বা আপনারা যদি @of উইন্ডসর এআই দেন, মানে যে কানেক্টরস গুলো থাকে সেই কানেক্টরস গুলো এই মানে অ্যাপ গুলো কানেক্ট থাকে সেগুলো এবার এইখানে দেখায়। হ্যাঁ, যদি আমার যেমন ধরেন ক্যানভা কানেক্ট আছে, এই দেন ক্যানভা লিখছি, পরে ক্যানভা চলে আসছে। তাহলে আমি যদি এমন
@, দেওয়ার পরে আপনি হচ্ছে ওই উইন্ডসর এআই বা সুপার ম্যাট্রিক্স যেটা আপনার চ্যাট জিপিটির সাথে কানেক্ট করবেন, সেইটাকে আপনি এখানে ধরাই দিয়ে তারপরে বলবেন যে মনে করেন এইটা হইতেছে আপনার ওই গুগল অ্যাডস এর জন্য যে কোনো একটা সুপার ম্যাট্রিক্স বা উইন্ডসর এআই যে কোনো একটা আমি দিলাম। দেওয়ার পর বললেন যে গিভ মি এ শর্ট 30 days অডিট বা যাই বলেন সবকিছু করতে পারবে। হ্যাঁ, আপনি যদি ক্যাম্পেইন সেট আপ করতে বলেন তাও পারবে, আপনি যদি সার্চ টার্ম রিপোর্ট তৈরি করে দিতে বলেন তাও পারবে, না আপনি যা তৈরি করে দিতে বলেন ও সবই দিবে। কোন প্যাটার্নে দিবে আপনাদের এইটাও আমি একটু দেখাই দিই। আশা করি সবাই আমার স্ক্রিন দেখতেছেন। আমি যদি ডাউনলোডে যাই, না ভাই এগুলা দেখাইলাম না, আমার এইগুলা প্রত্যেকটার মধ্যে ক্লায়েন্টের ইনফরমেশন আছে, এই জন্য দেখাইলাম না, দুঃখিত। দেখাইতে চেয়েছিলাম বাট দেখাইলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এটা চেষ্টা করেন, দেখবেন আপনারা এটা পারবেন। হ্যাঁ, ওই জায়গায় প্রত্যেকটা ক্লায়েন্টের সব ডিটেলস আছে, এই জন্য দেখাইলাম না। তো এইভাবে আপনারা যে ইনস্ট্রাকশন দিবেন, যদি অডিট চান বা চাইলেন হইতেছে চাইলেন কি বলে আপনার সার্চ টার্ম রিপোর্ট যা চাবেন সবই ও দিয়ে দিবে। হ্যাঁ, সব দিয়ে দিবে। দেওয়ার পরে আপনারা ওই অনুযায়ী একটা রিপোর্ট তৈরি করবেন, বা যদি আরো অপটিমাইজ করতে বলেন এটা অপটিমাইজ করে দিবে। এগুলো তো ফ্রি মেথড। হ্যাঁ, এটা দেখাইলাম। এই ইয়াতেও সেম কাহিনী ভাই, ওই যে ওটার নাম কি, ক্লড না, ক্লডে যাই, ক্লডে আসলাম ভাই। এই যে ক্লডের ইন্টারফেস, আশা করি সবাই এই বিষয়ে জানেন। কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজে চলে যাওয়ার পরে এইখানে ক্লডের থেকে যদি ভালো আউটপুট পাইতে চান তাহলে স্কিল অ্যাড করে নেবেন। হ্যাঁ, স্কিল পাবো কোথায়? ধরেন আপনারা গুগল অ্যাডস এর জন্য খুঁজতেছেন, গুগল অ্যাডস ক্লাউড স্কিল গিটহাব। যদি আপনি গিটহাবে যান, যার পরে মনে করেন এইটা আমি অন করলাম, এইটা ওপেন করলাম, এইটা ওপেন করলাম, তিনটা ওপেন করলাম, যে কোনো একটা দেখাই, একটা দেখাইলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ধরেন এইখানে পাইলাম না, সাপোজ এইখানে আবার একটু দেখি। এরকম দেখবেন যে অনেক অনেক স্কিল আছে। হ্যাঁ, অনেক অনেক স্কিল আছে। এই যে স্কিলের ভিতরে যাই, যার পরে এই যে অ্যাডস এ অ্যামাজন, অ্যাপল, অ্যাডস গুগল। হ্যাঁ, তাহলে এই যে গুগল অ্যাডস ল্যান্ডিং পেজ, এর ভিতরে গেলাম, যার পরে এই যে skill.md ফাইলটা, এইটা হইতেছে আমাদের দরকার। হ্যাঁ, এটার আমরা ডাউনলোড করলাম। আচ্ছা, এটা আমার ডাউনলোড করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কই আসবো ভাই? ক্লডে আসবো। তারপরে হচ্ছে যে ক্রিয়েট নিউ স্কিল, এই জায়গায় আসি। আসার পরে এই জায়গায় যদি আমি প্লাস আইকনে দেই তাহলে দেখবেন যে একটা আছে ক্রিয়েট নিউ স্কিল আর একটা হইতেছে আপলোড স্কিল। তাহলে আপলোড স্কিলে যে ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট শুধুমাত্র এই ফাইলটা ধরাই দিবেন, এই যে skill.md ফাইলটা ধরাই দেওয়ার পর, যেহেতু আমার এইটা আছে, এইটা এখানে কিন্তু আছে, তো ওই জন্য আমাকে এইটা দেখাচ্ছে। তা না হলে আপনাদের ক্ষেত্রে আপলোড এই বাটনটা আসবে, আপনারা জাস্ট ক্লিক করবেন, এইখানে আপনাদের এইগুলা আপলোড হয়ে যাবে। হ্যাঁ, আমি এই স্কিলগুলো আর কি এইখান থেকে বেছে বেছে যেটা আমার প্রয়োজন সেইগুলো আমি এইখানে অ্যাড করে রাখছি। ঠিক আছে, এখন স্কিল কি ভাই? এই স্কিলের ভিতরে কি আছে গুগল অ্যাডস অ্যানালাইসিস এর মধ্যে, এটা পড়ে নেবেন টাইম পাইলে। এর মধ্যে সুন্দরভাবে লেখা আছে। হ্যাঁ, যে ও কি কি করতে পারবে, কি কি করলে কোন ম্যাট্রিক্স গুলা কিভাবে কাজ করবে, কোনটার উপর বেসিস করে ডেটা আপনাকে শো করবে, সব কিছু দেখাবে। আপনি এরকম ভাবে আপনি ওই যে কি বলে গুগল সার্চ এর টেমপ্লেট লেখার, ইমেল টেমপ্লেট লেখা, মানে ইচ এন্ড এভরিথিং পেয়ে যাবেন। তো এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা ছিলাম হইতেছে অন্য জায়গায়, স্কিলটা দেখাইলাম যাতে আপনারা বেস্ট একটা আউটপুট জেনারেট করতে পারেন, এই জন্য। আমরা আসবো হচ্ছে কানেক্ট অ্যাপসে। এর আগে আমরা দেখলাম যেমন অ্যাপসে
অ্যাপস কানেক্ট করা, এইখানেও সেম কাজ। তো এই জায়গায় যদি আমরা এসে লিখি ওই যে আগের মতো সুপার ম্যাট্রিক্সটা লিখবো, এই যে চলে আসছে দেখেন সুপার ম্যাট্রিক্স, এইটাকে আমরা জাস্ট কানেক্ট করে নিব। কানেক্ট করার পর ফেল টু অ্যাড কানেক্টর, সমস্যা নেই, আপনারা কানেক্ট করার সময় আপনাদের আসবে না, কারণ এটা আমি অনেকবার ওই অ্যাড করছি আবার করছি, তো এই জন্য হয়তো বা ওরা একটাই দেখাচ্ছে আমাকে। কোনো সমস্যা নেই, আপনারা এভাবে কানেক্ট করবেন, তারপরে আপনাদের ওই সেম মেল দিয়ে এখানে করবেন, লগ ইন করবেন, ওইখানে আপনার অ্যাকাউন্টের লিস্ট আসবে। হ্যাঁ, আপনার যদি এমসিসি ম্যানেজার অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে কোন কোন গুগল অ্যাডস গুলো রানিং আছে সেইগুলো দেখাবে, আর যদি আপনারা ডাইরেক্ট অ্যাকাউন্টে থাকেন তাও ওইগুলো দেখতে পাবেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো যাক ভাই, এইটা গেল। আপনারা এখানে এই সুপার ম্যাট্রিক্স ধরেন ফ্রিতে 14 দিন ভালোভাবে ব্যবহার করতে পারবেন, তারপরে একটা অ্যাকাউন্টের জন্য ব্যবহার করতে পারবেন, তখন আবার কি করবেন, উইন্ডসর এআই ব্যবহার করবেন, এই যে এইটা। তখন আবার আপনারা এইটা ব্যবহার করলেন 14 দিনের জন্য, একদম রিল্যাক্সে ইউজ করবেন। এরকম ভাবে আর কি 30 দিন আরামসে ব্যবহার করতে পারবেন। ওই 30 দিনে মোটামুটি অনেক আউটপুট আপনারা নিয়ে আসতে পারবেন বলে আশা রাখি। এই হইতেছে এআই নিয়ে যারা বারে বারে প্রশ্ন করেন ইনবক্সে, যদি এখানে কোনো ভাই ব্রাদার থেকে থাকেন সেই পাপি তাপি, তাহলে হয়তোবা আপনাদের উপকারে আসবে। আর অন্য যারা দেখলেন তারাও বুঝতে পারলেন বিষয়গুলো খুব সিম্পল। তো এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে ভাই শামীম ভাই যেটা দেখাইছিল মদিনার মা, যেটা ওইটার বিষয়ে বলতেছি। ওইটা হইতেছে ভাই আরো সিম্পল কিছু বিষয়, তবে ওই ক্ষেত্রে আপনার এইটা লাগে। আপনাদের এইটাও দেখাই দিই, কনফিউশন সব দূর করে দিই। ওইখানে হইতেছে এই অ্যাকাউন্ট থেকে দেখাবো না, এটা থেকে দেখাই। হোস্টিং আর বিপিএস প্রাইসিং, হ্যাঁ এইখানে একটু যাই। এইটা হইতেছে ভাই মানে ভার্চুয়াল কম্পিউটার। হ্যাঁ, আপনার কম্পিউটারে যেমন র্যাম রোম বা যাই বলেন যা যা আছে এইখানে তাই তাই আছে। এইগুলারে হইতেছে আপনার পারচেস করতে হয়। আপনার তখন ওই ক্লরের যে অ্যাপটা, সেই অ্যাপটা এইখানে হইতেছে হোস্ট করবেন, মানে এই কম্পিউটারটার মধ্যে রান করবে, সহজ ভাষায় বলবে। যেহেতু আপনার এই কম্পিউটারটা 24/7 অন থাকবে, এই টাইম লিমিটে পর্যন্ত আপনি যতটুকু পারচেস করবেন সে অনুযায়ী, যতদিনের জন্য পারচেস করবেন সে অনুযায়ী, তো ওই লিমিটের মধ্যে আপনার এই ক্লড কোডটা বা ক্লড কো ওয়ার্ক বলেন বা ক্লড অ্যাপটা এইটার মধ্যে হোস্ট থাকবে। এখান থেকে আপনি উবুন্টু আছে, মানে একটু টেকনিক্যাল টার্ম আছে ওইদিকে না যাই ভাই, তবে বুঝেন সহজে যদি বলি যে আপনার ক্লড অ্যাপটা আমার, যেমন ধরেন কম্পিউটারে ক্লড অ্যাপ আছে, এই যে ক্লড অ্যাপ, তো এটা আমার কম্পিউটারে আছে, ফিজিক্যাল পিসিতে আছে, আর এটা এইগুলো হইতেছে ভার্চুয়াল পিসি। হ্যাঁ, ভার্চুয়াল ল্যাপটপ এক একটা। হ্যাঁ, তো এইগুলো ভার্চুয়াল ভাবে আছে, সেইগুলোর মধ্যে আপনি ওই অ্যাপ গুলো রাখবেন। যেই যেই অ্যাপ রাখতে চান সেইগুলোকে কন্ট্রোল করার জন্য আপনারা কি করতে পারেন, ওই টেলিগ্রাম, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ, স্ল্যাক, এমন অনেকগুলা মাধ্যম আছে, তাদের মাধ্যমে আপনি ইনস্ট্রাকশন দিবেন, ও কি করবে ওইটার সাথে কানেক্ট হয়ে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। একদম সুপার সিম্পল একটা বিষয়। আপনি যদি ক্লডকে বলেন যে কি কিভাবে আমি এইগুলা সেট আপ করবো, ও আপনাকে সুন্দর একটা ডকুমেন্ট তৈরি করে দিবে। আর যদি কারো ক্লড প্রো প্ল্যান নেওয়া থাকে, তাহলে তো আপনার যদি প্রো প্ল্যান নেওয়া থাকে, তাহলে এই যে এই জিনিসটার নাম আমি আমার মন থাকে না ভাই, ব্রেন সব নষ্ট হয়ে যাইতেছে তো দিনকে দিন। দাঁড়ান, কোওয়ার্ক ভাই, ক্লাউডের যে কোওয়ার্ক আছে না, ও হইতেছে আপনাকে ওই কাজগুলা করে দিবে। ঠিক আছে, কোওয়ার্কে যদি বলেন যে এইভাবে এইভাবে তুমি এই কাজটা করে দাও, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে আপনাকে ইনস্ট্রাকশন অনুযায়ী ও কাজগুলা করে দিবে।
এই হচ্ছে বিষয় ভাই। একদম সিম্পল ভাবে বোঝানোর ট্রাই করছি, সবকিছু একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, কারণ এটা অনেক ট্রেন্ডিং এ আছে বর্তমানে। কারণ বাংলাদেশে সবকিছু অনেক পরে ট্রেন্ডিং হয়, আমরা যুগের থেকে অনেকটা পিছায় আছি। তো ভাই সকল প্রশ্ন করেন। আজকে সেশনটা বেশি সময় থাকতে পারি, মানে বেশি আগে জয়েন হইতে পারলাম না। যতটুকু জয়েন হয়েছি মেইন বিষয় হইতেছে সবাই আপনারা ফোকাস থাকবেন। মানে যদি আমি টোটাল বিষয়টাকে সামারাইজ করি, তাহলে বিষয়টা 1 নাম্বার হচ্ছে আপনারা যে কোনো একটা বিষয়ে ফোকাস থাকবেন, ওইটাতেই যেইভাবেই হোক আর্নিং আনতেই হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আর সেকেন্ড বিষয় হইতেছে আপনারা লার্নিং এ অবশ্যই টাইম দিবেন, বাট মার্কেটিং এ বর্তমানে যারা নাকি জানেন বা এই কোর্সগুলো কমপ্লিট করছেন, তারা মার্কেটিং এ বেশি টাইম দিবেন। লার্নিং এর থেকে মার্কেটিং এ বেশি টাইম দিবেন। মার্কেটিংটা ভাই এক একজনের ক্ষেত্রে এক এক ভাবে কাজ করে। একজন আপনারা আউট আউট অফ মার্কেট প্লেসে রিচ আউটের জন্য সবাই কি করবেন, ওই আপওয়ার্ক নিয়ে যারা ভিডিও বানায়, আপওয়ার্কে কিভাবে ক্লায়েন্ট প্রপোজাল পাঠায়, এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আপওয়ার্কে জব পোস্ট হয়, সেই জব পোস্টের জন্য যেভাবে এইগুলা পাঠায়, কি বলে আপনার প্রপোজাল গুলা পাঠায়, আপনারা সেম ওয়েতে একটা লুম ভিডিও তৈরি করবেন, রেলিভেন্সি আনার জন্য ওই ট্যাব গুলা কাজে লাগাবেন বা আপনার রিসোর্স গুলা কাজে লাগাবেন। সেইভাবে ইনবক্সে পিস করেন। যদি আপনারা 50টা পিস করতে পারেন, মিনিমাম 5 থেকে 7টা বা 8টা ক্লায়েন্ট এখান থেকে বুক করতে পারবেন, যদি আপনারা অ্যাকুরেটলি টার্গেট করতে পারেন। আপনার 1000টা কোল্ড মেইলের দরকার নাই, আপনার 10,000 20,000 কোল্ড মেইলিং করেও এত সুন্দর ফিডব্যাক বা আউটপুট পাবেন না যতটা এইভাবে পাবেন। তো ভাই সকল, অনেক টাইম বক বক করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বা কেউ বিরক্ত হইলেও বইলে দেন, গালিগালাজ দূরে দাঁড়ে দিয়েন না, এইখানে দিয়ে দেন। বলেন ভাই বলেন। আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? আপনার সাথে কথা হয়েছে। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে, আপনি আপনার প্রথম থেকে যদি এখন পর্যন্ত মার্ক করি, আপনি আমারে বলেছেন আপনি হিউজ একটা অ্যামাউন্ট কোর্সের পিছনে খরচ করছেন। আমি অ্যামাউন্টটা আছে, অ্যামাউন্টটাকে বলবো না, তবে অনেক বড়। আচ্ছা, বাট তারপর একটা কথা বলছেন যে আপনি টোটাল কোর্স থেকে 20% আপনার কাজে লাগছে স্কিলের ক্ষেত্রে, আর 80% স্কিল আপনি রিসার্চ করে পাইছেন। যদিও সবকিছু দেখাই দিচ্ছেন, এখন এই জিনিসটা আর ছোট্ট একটু করে এক্সপ্লেন করবেন যে রিসার্চের কোনো মেথড আছে কিনা, বা আরো কিভাবে ন্যারো ডাউন করে রিসার্চ করা যায়, বা আরো ডেপথে কিভাবে রিসার্চ করা যায়। এই ক্ষেত্রে গুগল অ্যাডস এর আপনি যেভাবে ডেডিকেটেড নিশ মানে ন্যারো ডাউন করা আছে এইগুলোর ক্ষেত্রে। হ্যাঁ ভাই, ধরেন আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, তখন এক একজনে আমরা সবাই মোটামুটি সৃজনশীল পাইছি। এক একজনের লেখার প্যাটার্ন কিন্তু এক এক ধরনের। আমরা সবসময় চেষ্টা করছি কোন প্যাটার্নে লেখলে বেশি নাম্বার পাওয়া যায়, অল্প লেখলে বেশি নাম্বার পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট লাইফের একদম মেইন গোল। অল্প লিখবো কিন্তু বেশি নাম্বার পাবো, তাই না? এই জন্য আমরা কি করছি, ভেরিয়েশন অ্যাপ্লাই করছি। তো এইখানে ভাই আমাদের খুঁজতে হবে, বিভিন্ন রিসোর্স দেখতে হবে। রিসোর্স গুলো আমরা কই পাবো? এখন তো যেমন ভাই এআই আছে, এআই এর যদি আপনি রাইট ওয়েতে ট্রেন করতে পারেন, এআই ভালো ভালো আউটপুট দিবে আপনাকে। আবার আপনি হইতেছে যদি, যেমন আমি নিশ স্পেসিফিক করার পরে আমার সুবিধা হয়েছে কি ভাই, আমি ওই বিজনেসের এ টু জেড সবকিছু জানি। এখন আমি যখন এ টু জেড জানি ভাই, তখন ওই বিজনেস রিলেটেড যত ইস্যু হবে, একজন নতুন বিজনেস আসছে, এখন ওই বিজনেসে যত ইস্যু হবে, যেই বাধাগুলো আসবে, সেগুলো সম্পর্কে কিন্তু আমার মানে আগের থেকে একটা ধারণা আছে। তো ক্লায়েন্টকে যখন আমি প্রথমে এইগুলা পিস করি যে এই সমস্যা হয়তো বা তোমার হয়েছে বা ইন ফিউচারে হইতে পারে, তো তখন ক্লায়েন্ট বুঝে যায় না এই লোকটা হইতেছে সুপার রেলিভেন্ট বা এই লোকটা আমার বিজনেস সম্পর্কে জানে এবং বুঝে। তো আপনি যে নিশে থাকবেন ভাই, সেই নিশটা নিয়ে অনেক বেশি রিসার্চ করেন। বিভিন্ন ধরেন আপনাকে যদি বলি, মানে এটা রিজিয়ন অনুযায়ী কিন্তু অনেক ম্যাটার করে, মানে আলাদা আলাদা হয়ে যায়। দেখবেন ইউএসএ তে প্লাম্বিং নিশ যেভাবে কাজ করে, আপনার ওই সেম জিনিসই যদি আপনি ইউরোপের কোন একটা কান্ট্রির জন্য কাজ করতে চান, দেখবেন ওইভাবে কাজ করতেছে না বা ওই স্ট্র্যাটেজি কাজ করতেছে না।
তো এই জন্য আপনার ওই মানে ওই এলাকার বা ওই রিজিয়নের যেই মার্কেটে যারা কম্পিটিটর আছে তাদেরকে ভালো করে মানে রিসার্চ করতে হবে। তাদের বিজনেস রিসার্চ করতে করতে আপনি অনেক ল্যাকিংস পাবেন, অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং মানে অনেক কিছু আপনি নিজেও বুঝে যাবেন। যেহেতু আপনি ওই নিশ সম্পর্কে আপনার অলরেডি একটা ধারণা আছে, তখন আপনি কি করবেন, ওই যেই বিষয়গুলো আপনি বুঝতেছেন না সেই বিষয়গুলোর জন্য এআই এর হেল্প নিতে পারেন। এবং তারপরে তো আপনার ইউটিউবের ভিডিও তো পাবেনই, অনেক অনেক আহ ইয়ে আছে আপনার কি বলে, আমি এর আগে তো ইউটিউবের ভিডিওর একটা লিস্ট দিছিলাম অনেক বড় সড়ো আকারে, 30-40 জনের মেবি। ওই তাদেরকে একটু ফলো করবেন, তারা দেখা গেছে যে এভারেজে প্রত্যেকদিন 8-10টা করে ভিডিও আসে, সেইগুলো দেখলেন। প্রত্যেকটা ভিডিও থেকে যদি আপনি একটা করে লার্নিংও নিতে পারেন, নিউ লার্নিং, সেটাও কিন্তু আপনার 10টা ভিডিও দেখলে 10টা লার্নিং চলে আসলো, যেইগুলা কিন্তু আপনার কোর্সের সমতুল্য। হ্যাঁ, রিসার্চ করার ক্ষেত্রে ভাই অনেক কিছুই ম্যাটার করে, মানে আপনার প্রয়োজনীয় আপনাকে বলে দিবে যে আপনার কি করা উচিত, এই হচ্ছে বিষয়। ধন্যবাদ বস। ভাই আমার একটা প্রশ্ন হলো যে আপনার মার্কেটিং রিলেটেড যে জ্ঞানগুলো আহরণ করার জন্য আমাদের তো অনেক বই পড়া আছে, যেমন অ্যালেক্স হরমোজের বইগুলো যে আছে 3টা বই, 100 মিলিয়ন সেলস, এরকম আপনি কিছু বইয়ের নাম যে সাজেস্ট করছেন আমাদের করতেন তাহলে ভালো হতো। আর স্পেসিফিক ভাবে বলতে গেলে আমাদের নিস সিলেক্ট দেখা যায় কি অনেক ক্ষেত্রে আমরা গুগল এর লোকাল বিজনেস নিয়ে কাজ করি এবং দেখাতে এর পাশাপাশি শপিং অ্যাড নিয়ে কাজ করার ট্রাই করি। তো ভাই এখন আমাদের আমাদের তো লোকাল নিয়ে এগোনো উচিত। আমি যখন লোকাল নিয়ে কাজ করি, তা আমার শুধু লোকাল লোকাল নিয়ে কাজ করা উচিত। এর পাশে দেখি যে কনভার্সন ট্র্যাকিংটা অনেক ক্ষেত্রে গুগল অ্যাডস অ্যাকাউন্টে থাকে না। আর সেক্ষেত্রে কি ওইটা কি আমরাই করবো না আমরা ক্লায়েন্টকে বলবো যে আপনি কনভার্সন ট্র্যাকিংটা সম্পূর্ণ করে নিয়ে আসেন, বা আমাদের মাধ্যমে কোনো কনভার্সন ট্র্যাকিং যারা এক্সপার্ট আছে তার মাধ্যমে করে নেবো, নাকি আমাদেরকেই শিখতে হবে এটা? একটু যদি বলতেন কষ্ট করে। ভাই আমার কাছে যেটা মনে হয়, মানে আমার কাছে যে ক্লায়েন্ট গুলো আসে তার মধ্যে ধরেন 98% ক্লায়েন্টই সব ট্র্যাকিং সবকিছু সেট আপ করে দেন আমার কাছে আসে। এবার বাকি যে 2% থাকে সেই 2%-এর যে বেসিক ট্র্যাকিং সেটুকু আমরা করে দিই, বাদ বাকি ওরে অফলাইন কনভার্সন ট্র্যাকিং এর যে সাজেশনটা সেইটা দিই এবং বলি যে যে তুমি এইটা করাই নিও, আর যদি তুমি কোনো ডিফিকাল্টিস ফেস করো তাহলে তুমি আমাকে জানাও, আমি তোমাকে কাউকে হায়ার করতে হেল্প করব। এতটুকু, কারণ আমি কখনো ক্লায়েন্টকে বুঝাই না যে আমি সর্বেসর্বা, আমি চাইলেই তার কাছ থেকে ওইটার জন্য 500-1000 আলাদা চার্জ করতেই পারি। বাট আমার মনে হয় এতে করে রেলিভেন্সি কমে যায়। হ্যাঁ, কারণ বাইরে আপনি দেখবেন যে জব পোস্ট গুলা যেগুলা হয়, আপনারা যদি গ্লাস ডোর বা ভালো ভালো জব পোর্টাল গুলা ভালোভাবে সার্চ করেন, ইনডিড, ওইগুলা একটাও পাবেন না যেগুলা নাকি আপনার হাই পেইড জব গুলাতে ওরা চাইছে যে আপনার কনভার্সন ট্র্যাকিং এ ফুললি এক্সপার্ট হইতে হবে, আপনার এসিও জানতে হবে, আপনার ওই সিআরও জানতে হবে, হেন তেন এত কিছু জানতে হবে। ওরা চাই কি পিওর গুগল অ্যাডস। ঠিক আছে, আমাদের ভাই দরকার যেইটা আমরা জাস্ট ওইটাই ফোকাস থাকবো, অন্য কিছু হইলো সেকেন্ডারি। সেকেন্ডারি বিষয় আপনি কি আগে, যেহেতু অ্যাজ এ মুসলিম যদি এক্সাম্পল দেই, আপনি ফরজ নামাজ বাদ দিয়ে তো সুন্নত আর নফল নিয়ে দৌড়াদৌড়ি করবেন না, আগে আপনার ফরজ পড়তে হবে, যেটা মাস্ট নিডেড ওইটা নিয়ে ফোকাস থাকেন, তাহলে দেখবেন যে আপনার কাছে বিষয়গুলো সহজ হয়ে গেল। আর কনভার্সন ট্র্যাকিং শিখবেন ভাই কখন জানেন, যখন দেখবেন গুগল অ্যাডসে আপনার ভালো একটা আর্নিং আসতেছে, আপনি ভালো একটা সময় পেতেছেন, সেই সময়টাকে আপনি লার্নিং এ এইগুলাই শিখেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, মার্কেটিং রিলেটেড যে বিষয়টা আছে, ওর জন্য কি কি বই পড়তে হবে একটু ভালো হবে? যেমন অ্যালেক্স হরমোজের বইগুলো আছে, তার পাশাপাশি আরো তো অনেক লেখক আছে, ভাই আমি একটা লিস্ট দিয়ে দিব, সমস্যা নেই, একটা লিস্ট দিয়ে দিব। হ্যাঁ, আমার আচ্ছা অনেক থ্যাংক বই ইউ। পড়া আছে তো, আমার লেখা আছে অনেক কিছু, এইগুলা থেকে একটা লিস্ট তৈরি করে দিব। তারপরে ভাই আপনারা সবাই শর্ট এই প্রশ্নগুলো করে ফেলেন। হ্যাঁ, আমি তো আবার চলে যাব, লিভ নিব, এই জন্য হচ্ছে যে যার যার প্রশ্ন আছে ভূমিকা উপসংহার বাদ দিয়ে মানে কুসুমটুকু করেন। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে হচ্ছে ওই লোম ভিডিওর কথা, হ্যাঁ,
লুম ভিডিওর এই প্রসেসটা যদি একটু শর্ট করে বোঝাই দিতেন, হ্যাঁ, কারণ লুম ভিডিও অনেকেই করে আপওয়ার্কে প্রেজেন্টেশনে, আমি দেখি যে তাদের আর কি রিয়েল কাজ অলরেডি আছে, তো ওই কাজ সম্পর্কে দেখায় তারা আর কি লুম ভিডিওটা করে। তো ওইটা যদি সম্পর্কে একটু হালকা ধারণা দিতেন। ভাই যদি আপনার রিয়েল কাজের এক্সপিরিয়েন্স নাও থাকে তাহলে আপনি কি করবেন, আমি প্রথম প্রথম যে কাজটা করতাম, আমি ইউরোপের কোনো দেশকে টার্গেট করলে, আমি যেমন অন্য ভাষার দেশকে টার্গেট করতাম, তো প্রথম থেকে বেলারুশের বেশ কিছু কাজ করছি ওদের ল্যাঙ্গুয়েজে। আমি ওই নিশে অনেকগুলা বিজনেসের অ্যাড কপি বলেন সবকিছু আমি রেডি রাখতাম। হ্যাঁ, আপনারা যেমন গুগল শিটে রেডি রাখেন, আমি ওরকম রেডি রাখতাম একদম বিজনেস ইউআরএল সবকিছু সহ, যেগুলো গুগলে অলরেডি র্যাঙ্ক করা, অর্থাৎ ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে বা আমাদের যেই মেইন কিওয়ার্ড, ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যাতে নাকি ওই ক্লায়েন্ট ভেরিফাই করার জন্য সার্চ দিলেও দেখে যে ওই অ্যাডটা প্রথম দিকে শো হইতেছে। তো ওরকম ভাবে আমি অনেকগুলার দেখা গেছে 8টা 10টা বা 15টার করে রাখতাম, যে আমি ক্লায়েন্টের লুম ভিডিওতে দেখালাম যে তোমার এই ল্যাকিংস আছে, আর তোমার কম্পিটিটর দেখো, আমি আমার অন্য জায়গায় বা অন্য স্টেটে আমার এরকম একটা ক্লায়েন্ট আছে, সেম ক্লায়েন্ট, তুমি চাইলে তার ইগুলা দেখতে পারো, সে অনেক ভালো লিড পাইতেছে, তোমার এই ফলগুলো আছে। মানে প্রথম যে হুক লাইন সেটা হইতেছে ওর প্রবলেম নিয়ে কথা বলবেন, তারপরে আপনি হইতেছে আপনি কিভাবে সলিউশন দিবেন ইন শর্ট, মানে সলিউশন প্রসেসটা হবে খুবই শর্ট, দেন হইতেছে আউটকাম। এই 3টা জিনিস মাস্ট রাখবেন। আপনি কি পারেন হেন তেন, আপনার এক্সপিরিয়েন্স এত, এইগুলো কিছু বলার দরকার নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আসলে আপনি অনেক কথাই ওকে ভাই, বললেন। থ্যাংক ইউ ভাই। ভাই যাদের প্রশ্ন শেষ হয়ে গেছে হ্যান্ড রাইজ মানে হাতগুলো নামাই রাখেন। আহ, ভাইয়া আসসালামু আলাইকুম। আপনি এতক্ষণ অনেক কথাই বললেন, তো বিষয়টা হচ্ছে নিশ সিলেকশনের ক্ষেত্রে আসলে আমরা কি স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করতে পারি। ই কমার্সে যেতে চাচ্ছি না, কারণ ই কমার্সে একটা সেলস প্রেশার থাকে। তো আমি আমার এখানে টার্গেট হচ্ছে লিড জেনারেশন অ্যাডস থেকে তাকে হচ্ছে মার্কেটিং অটোমেশনটা ইনক্লুডিং অফার করা আর কি। বিষয়টা হচ্ছে আমি এইভাবে করে আগাতে চাচ্ছি, সেটা আউটসাইড মার্কেট প্লেস হোক, আমি দরকার হয় আমি টিম হায়ার করে বা টিম দিয়ে আমি কাজ করাবো, বা কনভার্সন ট্র্যাকিং এর জন্য আমার এক্সপার্ট ওরকম কমিউনিটিতে পরিচিত আছে। তো সেই ক্ষেত্রে আসলে লিড জেনারেশন অ্যাডস দিয়ে যদি আমি আগাই, সেক্ষেত্রে কোন কান্ট্রি এবং কি টাইপের নিশ সিলেকশন করতে গেলে আমাকে কোন বিষয়গুলো খেয়াল করলে বেটার হয়, বা কোন নিশের কাজগুলো ভাই সবচেয়ে বেশি আছে। একদম শর্টে বলি ভাই, এটা জি হচ্ছে যে ভাই, শিওর আপনি শিওর। যে কোনো নিশ নিবেন, নেওয়ার পরে আপওয়ার্ক আর ফাইবারে ওই নিশ নিয়ে গুগল অ্যাডস ফর, মনে করেন আপনি ক্লিনিং নিশ নিছেন, এখন দেখবেন যে গুগল অ্যাডস ফর ক্লিনিং সার্ভিস, এটাতে আপনার কেমন পরিমাণে অর্ডার প্রত্যেকদিন আসতেছে। ওই ফাইবার মেড বা বিভিন্ন টুলস আছে, একটা জিমেলে, আলাদা একটা জিমেলে ওই কাজগুলা করবেন, টুলগুলো দিয়ে দেখবেন যে আপনার যে নিশটা নিছেন সেই নিশে অর্ডার কিরকম আসতেছে, ফার্স্ট পেজে যারা আছে তারা অর্ডার কেমন পাইতেছে। তারপরে হইতেছে এবং ভাববেন যে ওই নিশটা কি সিজনাল নিশ নাকি সারা বছরই এইগুলোর কাজ করা লাগে। তারপরে হইতেছে আর একটা জিনিস দেখতে হবে যে ওই নিশে যারা কাজ করে তাদের আপনার সার্ভিস চার্জ দেওয়ার কেয়াবিলিটি আছে নাকি নাই। মানে নিশ সিলেকশনের ক্ষেত্রে আপনার ওই যে অর্থনীতিতে একটা বিষয় আছে না, যে অভাব, কি বলে, অভাব হইতেছে যখন নাকি আপনার ওই কোনো কিছু চাহিদা, অভাবে উদ্ভাবনের জনক। হ্যাঁ, আপনার প্রয়োজন বোধ করতে হবে, প্রয়োজন পূরণ করার মতো সামর্থ্য থাকতে হবে এবং ওইটার ইচ্ছা থাকতে হবে। এখন এই নিশের ক্ষেত্রে আপনার এরকম কিছু বিষয় মাথায় রাখতে হবে যে আপনার ওই নিশে কাজ পাওয়া যায়, কন্টিনিউ কাজ আছে, ওই নিশে কম্পিটিশন তুলনামূলক কম, ওই নিশে যারা নাকি কাজ করতেছে বা যারা আছে তারা আপনার সার্ভিস ফিটা অ্যাকুরেটলি দিতে পারবে। এই বিষয়গুলো যদি ম্যাচ করে তাহলে আপনি সেইটা নিয়ে আগান। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আর কে ভাই? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলেন। ক্লাউডের ভিতরে স্কিলের ওইখানে যে ফাইলটা আপনি আনলেন ওইটা কোন ইউআরএল থেকে? ওই ইউআরএলটা আমি ভুলে গেছি। আরে ভাই জাস্ট সার্চ মারবেন যে গুগল অ্যাডস স্কিল ফর ক্লাউড, দেখবেন গিটহাবের অনেক অনেক চলে আসছে। তারপরে ভাই কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি? আরে ভাই মজা নিয়েন না ভাই, পাবলিক প্লেসে এখন ভাই আপনার
আপনার দেখা ওয়েবসাইট দেখা বুঝছেন, নিজে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলাইছি। আপনারা তো আমি খুঁজতেছি ভাই, মানে একটা থ্যাঙ্কস তো আপনি পাবেনই। আরে না, আমি আপনার ওয়েবসাইট দেখছি, সেরা হইছে ভাই, সেরা, একদম সেরা। আমারে ভাই ওয়ার্ডপ্রেস ডেভেলপার একজনে করে দিছিল বুঝছেন। হুম। করে দেওয়ার পর আমার মানে মোটেও পছন্দ হয় নাই। হ্যাঁ, পছন্দ হয় নাই, বুঝি নাই, মানে আমার কেন যেন নিজের এক্সপেকটেশনের সাথে ম্যাচ করে নাই এবং অনেক স্লো ছিল বিষয়গুলো। হ্যাঁ, পরবর্তীতে আমি ভাবলাম যে কিরে, আমি তো কোনো এক আমলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার ছিলাম, তো দেখি একটু স্কিলটাকে ঘষা মজা দিই। এই দেওয়ার পরে তো দেখছেনই হয়তো বা আউটপুট। হ্যাঁ, না না, তা তো অবশ্যই, এই সেরা হইছে। ধন্যবাদ। আর হচ্ছে আমি এখানে ভাই একটু টাইম ম্যানেজমেন্ট আর এই মানে মোটামুটি মোটিভেশন দেন ভাই। এই দেখা গেলো আজকে ঘুমাইছি দুপুর 12টার পর ভাই, এখন টাইম তো ম্যানেজ করতে পারতেছি না, আর উঠছি এই 8:30টার পর। এখন টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু ধারণা দেন ভাই, মানে একটু ভাই কেমন হয়? টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন। প্রথমত প্রত্যেক দিনের জন্য একটা টু ডু লিস্ট বানাবেন খাতায়। ওই খাতায় বানানোর পর আমি কি করি ভাই, টু ডু লিস্ট বানাই এবং 1 বাই 1 লিখি। লেখার পরে একটা একটা করে কাজ শেষ করি, একটা করে টিক মারি। এতে করে হয় কি, আমার প্রোডাক্টিভিটি কিছুটা হলো বাড়ে। ঠিক আছে, আমাদের ব্রেনের অটোমেটিক্যালি একটা বিষয় ফিক্স হয়ে যায় যে আমাদের যে করেই হোক এই কাজগুলো শেষ করতে হবে উইথিন এ শর্ট টাইম। কারণ ওই যে আমাদের একটা করে টিক মারতে হবে। হ্যাঁ, তো আমরা কি করি, আমি হইতেছে ওই একটা টু ডু লিস্ট বানাই প্রতিদিনের। আচ্ছা, এবার হইতেছে ভাই লং টাইমের ক্ষেত্রে কি করব। আমার হইতেছে ধরেন 1 মাসে একটা টার্গেট নেই যে আমি এই 50 জনের সাথে আমি একটা এঙ্গেজমেন্ট বাড়াবো, এই 50 জনের সাথে আমি একটা রিলেশন বিল্ড আপ করবো এবং এই 50 জনের মধ্যে কমপক্ষে 30 জনের সাথে আমার মানে কনভারসেশনটা এই মাসের মধ্যে গ্রো করতে হবে বা বাড়াইতে হবে। তো তখন টার্গেট নিলাম ভাই প্রথমে 1 মাসের। পরে ওইটা হচ্ছে আমি খাতায় লিখি যে কতদিনের মধ্যে নিব, ওই টাইম লিমিটটা রাখি, কত জনের, মানে সবকিছু আমি খাতায় লিখি। লেখার পর তারপরে আমি চেষ্টা করি ভাই ওই কাজগুলো যেমনি হোক তার অর্ধেক টাইমে করার, অর্থাৎ 15 ডেজ এর মধ্যে 30 ডেজ এর কাজটা কমপ্লিট করার। যদি আমি করতে পারি তাহলে আমি নিজেই নিজের একটা রিওয়ার্ড দিই। আর এইখানে আর একটা বিষয় আছে ভাই, আপনি নিজে স্যালারি দিবেন। আপনি মনে করেন আপনার আর্নিং আছে 1 লাখ টাকা, আপনি নিজে ধরেন 30K বা 40K আপনার স্যালারি দিলেন। আপনি যখন 40K স্যালারি দিলেন, আপনি যদি অন্য কাউকে 40K স্যালারি দিয়ে রাখেন, তাহলে আপনি কি করবেন, তার কাছ থেকে নিশ্চয়ই কিছু বিষয় এক্সপেক্ট করবেন, যেমন সে টাইম মতো অফিস করবে, টাইম মতো আপনার কাজ করবে, টাইম মতো সবকিছু করবে। তো আপনারও সেম কাজটাই করতে হবে। আপনি যদি সেম কাজটা করতে পারেন, হ্যাঁ আপনি রিওয়ার্ড পাবেন। আর আপনি যদি সেম কাজটা না করতে পারেন, আপনার ওই 40K থেকে টাকা মাইনাস হবে। এই জিনিসটা করেন, টাকা সেভিংস হবে, মানি ম্যানেজমেন্ট হবে এবং টাইম ম্যানেজমেন্টটাও ঠিক হয়ে যাবে এবং উইদিন এ শর্ট টাইম, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। সাদিক ভাই আছেন? ভাই সাদিক ভাই কারেন্ট চলে গেছে, এজন্য উনি মানে আরে আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন ভাই? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই, করে ফেলেন। বস, একটা ক্লায়েন্টের সাথে মানে কথা হয়েছে, কিন্তু ক্লায়েন্টের বাজেট বলছে হলো $50। আমি মানে ওইটা নিয়ে করে ধরছি যে মাসে হলো $1500 এবং এখন ক্লায়েন্টের নিজে যে কত টাকা চার্জ করব এইটাও ধরতে পারতে মানে আইডিয়া করতে পারতেছি না। আর আমি ক্লায়েন্টের ওই $1500 কিভাবে ম্যানেজমেন্ট করব সেটাও ভালো বুঝতেছি না। এখন বিষয়টা মানে বাজেটটা একটু কিভাবে অ্যালোকেশন করা যায় এটাই সম্বন্ধে যদি একটু ধারণা দিতেন, যে বা এটা ভাই মিটিংটা আপনি কিভাবে করা যায়। টিমে কথা বলবেন, যেহেতু আপনারা একটা লার্নিং টিমে আছেন। এইটার উত্তরটা আমি চাই টিম থেকে আসুক, এক্সপার্ট স্যারেরা। ঠিক আছে কথাটা? আমার এটা তো নিয়ে একটু রিসার্চ করেন ইনবক্স ভাই। আপনার ল্যান্ডিং পেজ হচ্ছে সেন্ড করেন, ঠিক আছে? তাতে বলি। না, আপনি বললে হইলো কি ভাই, আমিও তো বলে দিতে পারতাম। বাইরে একটু রিসার্চ করুক। ওকে। আর যদি আপনার ডেডলাইন চলে আসে ভাই, আপনি বলে দিয়ে না, ইনস্ট্যান্ট বলে দেবো। কিন্তু আপনারা আমি চাই আগে একটু রিসার্চ করেন, একটু ঘাটাঘাটি করেন। হ্যাঁ, আমি ক্লায়েন্টের কত চার্জ করব এটা তো মানে এই ব্যাপারটাই তো আমি ভালো বুঝতে পারতেছি না যে আসলে চার্জ করব কত, নিজে ভাই চার্জ আপনার আমি করব। বলি, শোনেন আমি একটু বলি। আমি এরকম হয়েছে যে ক্লায়েন্টের বাজেট হইতেছে $300, কিন্তু আমি চার্জ করছি $500।
ক্লায়েন্টের মান্থলি অ্যাড বাজেট হচ্ছে $300, সেখানে আমি তারে $500 চার্জ করে বসে আছি। এরকম হয়েছে। আপনার সার্ভিসের উপরে ভিত্তি করে ক্লায়েন্ট হলে আপনাকে টাকা দেবে। আপনি কত খরচ করলেন, কি করলেন, ওটা ম্যাটার করে না। আপনি আউটপুট কি এনে দিলেন, এইটা হইতেছে ম্যাটার করে। তো আপনার যেহেতু ধরেন 1500, আপনি 500 চাইতেই পারেন, 500 এইভাবে চাবেন না। প্রাইসিংটা সবসময় করবেন ভাগ ভাগ। যেমন একটা এশিয়ার মধ্যে কি কি করবেন, আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, সেটা লেখেন কিওয়ার্ড রিসার্চ $100 মনে করেন, এইভাবে অ্যাড কপি $150, তারপরে হইতেছে ল্যান্ডিং পেজ অডিট $50, এমন করে $600 বা $700 নিয়ে আসবেন। তারপরে বলবেন যে যেহেতু প্রথম মাস আমি তোমাকে এত% ডিসকাউন্ট দিয়ে আমি এইটা দিতেছি, কিন্তু নেক্সট মান্থ থেকে তোমার আমি আর কি ফুলটাই চার্জ করব, এইভাবে। তাহলে ভাই অতি সংক্ষেপে আপনাদের যদি কারো কোনো মন্তব্য থাকে বইলে দেন ভাই, যে আজকের সেশনটুকে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে বলতে পারেন, বা যদি টাইম ওয়েস্ট হয়ে থাকে তাও বলতে পারেন। ভাই ওয়ান অফ দ্য বেস্ট সেশন ভাই, থ্যাংক ইউ জাযাকাল্লাহ খায়ের। ভাই আপনার প্রত্যেকটা আলোচনায় ভ্যালুয়েবল এন্ড ইনসাইটফুল। মানে যেখানে এআই দিয়ে হচ্ছে অনেকে কোর্স করালা, সেখানে আপনি জাস্ট 10 মিনিটে এআই কোর্স শেষ করে দিয়েছেন। আর কি বলবো ভাই, আমি এইটুকু দেখাইতে পারলে অনেক ক্লাস নিতে পারতাম। 7,500 টাকার কোর্স করলাম, আপনি 10 মিনিটে পুরো কোর্সটা শেষ করে দিয়েছেন, যেটা দিয়ে মানুষের সাথে হাই পেলে চিন্তিত। 7,500 টাকার কোর্স করলাম। না তুষার ভাই, সত্যি কথা, আমি ওই কোর্সে ভর্তি হয়েছি, এবং যদিও ওই কোর্সটা আমার জন্য ঠিকই আছে, তারপর টুকটাক একটু ধারণা আছে, বাট উনি প্রথম ক্লাসে যা বলেছে ভালোই বলেছে, উনি খুব ভালো টিচ দেয়, এটা ঠিক আছে, এভারেজ সবাই পড়তেছে, বাট আপনার এটা আরো শর্টকাট ছিল। যদি এখান থেকে কেউ নিতে পারে, আমার সত্যি কথা বলতে আমার উইনার যে কোর্সটা আমার করাবে এবং আপনি আজকে যেটুকু শেখালেন, আমার মোটামুটি অল ওভার একটা কনসেপ্ট হয়ে গেছে।